হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমার সাথে আছে ইউটিউবের পাতানো ভাই, সেটা হচ্ছে শাহটবিদ। আপনারা সবাই চেনেন তাকে। আমি তো ইউটিউবে আসার পরে তো মানে পুরো ফ্যামিলি পাতিয়ে বসে আছি, দাদা ভাই বোন দিদি সব পাতানো। তো শাহ কিন্তু খুব ভালো ভিডিও করে, সিনেমা জেনুইনলি ভালোবাসে, এবং শাহ কিন্তু খুব ক্রিয়েটিভ একটা ছেলে। ওর লেখা বইও আছে, ও লেখা মানে ক্রিয়েটিভ, মানে ওর কিন্তু একটা খুব থ্যাংক ইউ, ক্রিয়েটিভ থ্যাংক একটা ইউ, সত্তা আছে। তো সেটা চর্চা করতে থ্যাংক ইউ। ভালোবাসে। তো আকাশ আছিস কেমন বল? খুব ভালো আছি, তুমি কেমন আছো? মানে বিশ্বকাপ ফাইনাল, সরি, চ্যাম্পিয়ন্স ট্রফি আমি ভালো ফাইনালের পরে আছি, ওরা আমি তোকে কেমন এটাই আছে? জিজ্ঞাসা করতাম। তুই 9 তারিখ কতক্ষণ রাত্রির বেলা অব্দি কাঁদলি? তুই তো বললি তোর নাকি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। না, আসলে ব্যাপারটা কি, মানে একটা বছর তার মধ্যে পরপর দুবার ট্রফি পাওয়া, যেটা ভারতের বারবার করে চোকার স্টক মধ্যে চলে আসছিল যে কোনো যেন সাউথ আফ্রিকা না হয়ে যায় আর কি ভারতবর্ষ। তো আমরা জানি চ্যাম্পিয়ন্স ট্রফি সেরকম কিছুই নয়, আমরা অনেক কিছু দেখতে গেলে আর কি। তো কান্না এসে যাচ্ছিল চোখের কোনায় যে হবে না, আচ্ছা, হবে হবে না আমি হবে। তোকে যেটা বলেছিলাম যে আমি কান্নাটা ধরে রাখছি 27 সাল অব্দি, ঠিক আছে? 27 সাল কোহলি রোহিত জাদেজা এদের শেষ বিশ্বকাপ। তারপরে আমরা হঠাৎ এমনিও জিতবো না। তো আমি 27 অব্দি কান্নাটা, আমি খুশি অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বাট আমি 27 সাল অব্দি ধরে রেখেছি কান্নাটা, নাহলে আমিও তোকে জয়েন করতাম। তো তুই আমাকে বল, আমি তোকে প্রথমে জিজ্ঞাসা করি, তো চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে অ্যাজ আ টুর্নামেন্ট কেমন লাগলো? ক্রিকেট ব্যাপারটা না এরকম হয়ে গেছে, তুমি একমত হবে যে মানে আমরা যখন ক্রিকেট দেখতাম, মানে তুমি তুমি আরো আগে শুরু করেছো আমার থেকে, অবভিয়াসলি সিনিয়র অনেকটা। আমি ওই ধরো 9-10 তার পরবর্তী সময় থেকে শুরু আমি করেছি 4-এ শুরু করেছি, হ্যাঁ, রেগুলারলি। আমি 2004-এ। তুমি আর তার আগে শুরু করেছো, হ্যাঁ। তখন না এই যে ঘন ঘন টুর্নামেন্ট হওয়া, ঠিক আছে, বা ধরো ঘন ঘন একটা ফেসের পর একটা ফেস, ধরো একটা সময় বিগ ব্যাশ লিগ হচ্ছে, এখন তো অস্ট্রেলিয়া ফস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগ হচ্ছে, আবার এখানে আইপিএল হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ একটা টুর্নামেন্ট হচ্ছে আলাদা, পাকিস্তান বাংলাদেশ করছে। হয়তো কোথাও গেলে ওই খেলা দেখার যে একটা একটা মুভমেন্ট থাকে যে এক মাসে একটা সিরিজ দেখবো, 2 মাস পর একটা সিরিজ ভারত যাবে সেটা দেখবো, তো ওই ব্যাপারটা কোথাও গিয়ে একদম কমে গেছে, মানে এত ঘন ঘন ক্রিকেট হওয়ার ফলে। তবে হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফি মানে অনেকে বলে কি প্রতিদিনই তো বিশ্বকাপ হচ্ছে, তা তো নয়। এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি তো ছিলই, বিশ্বকাপ T20 বিশ্বকাপ হয়, 50 ওভারের বিশ্বকাপ হয়। তো ঘন ঘন ক্রিকেটটা কোথাও গিয়ে ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, মানে চ্যাম্পিয়ন্স ট্রফি একটা তো ঐতিহ্য রয়েছে, দেখতে তো তেমন এক্সাইটেড ছিলাম। অবশ্যই তুমি আইসিসি বলো, মানে ট্রফি। মানে তুমি তো T20 অতটা ভক্ত নও, আমি যতদূর জানি। আর তুমি বলছো টেস্টে তুমি বেশি ভক্ত, আমিও টেস্টের ভক্ত। তো তোমার কি মনে হয় যে এত ঘন ঘন ক্রিকেট কোথাও গিয়ে কি মানে দর্শকদের পাজল হয়ে যায়? মানে এটাকে এখন টাকা ইনকাম করে একটা বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, কি মনে হয়? দেখ, আমার যেটা মনে হয়, যেটা তুইও বললি, যে এই যে ফ্র্যাঞ্চাইজ লিগ যেগুলো হচ্ছে, সেগুলো কোথাও গিয়ে কিন্তু, এবং এটা কিন্তু খুব বৃহৎ একটা টপিক, যে কোথাও গিয়ে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করব, এই গুরুত্বটা কিন্তু কমে যাচ্ছে। আজকে একজন ডোমেস্টিক স্টার, সে আইপিএল এ এত টাকা পাচ্ছে, তার কাছে কিন্তু মানে তার কাছে কিন্তু নিজের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করব, সেই খিদেটা কিন্তু কমে যাবে, অটোমেটিক্যালি কমে যাবে। এবং এটা এটা আমি দোষও দেবো না সেই মানুষটাকে, এইভাবেই একটা মানুষের সাইকোলজি ওয়ার্ক করে। তো এত লিগ হয়ে যাওয়ায় তো অবশ্যই, কারণ আমরা ছোটবেলা থেকে আমরা কি দেখতাম, যে সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, এনারা কি বলতে, যে জাতীয় দলে খেলার থেকে বেশি সম্মানের কিছু হয় না। সেটা কি আজ থেকে 10 বছর বাদে থাকবে? আমার সেটাই বক্তব্য। যদি সেটা না থাকে তাহলে তো খুবই আনফরচুনেট বিষয় হবে। যদি যদি ফ্র্যাঞ্চাইজ লিগে খেলাই মানে প্রাইমারি হয়ে দাঁড়ায়, তো সেক্ষেত্রে তো জিনিসটা ভালো নয় মানে। এবং তোর তুমি কি মনে দেখবে যে বড় বড় ক্রিকেটার, মানে জাস্ট বুমরা বা শামি, বা আমি আরো বড় বড় নাম বলছি, তারা মানে এক্সাইটেড আইপিএল খেলার জন্য, কারণ আইপিএল খেলে 2-3 মাসে ভাই কোটি টাকা income। একটা টেস্টে আমি দেখছিলাম এ গ্রেডে যারা থাকে তাদের মনে হয় বছরে মানে বিসিসিআই এর মাইনে হলো 15 লাখ বা 18 লাখ, এরকম একটা স্ট্রাকচার রয়েছে। গ্রুপ বি সি এর একটু কম। তো ভাই আমি টেস্ট খেলে 15 লাখ টাকা ইনকাম করবো 5 দিন ধরে, তার থেকে আমি 2 মাস আইপিএল খেলবে, এবং যদি কেউ না খেলতেও পারে তার মানে 70-80% টাকা তাকে দিতেই হয়, এরকম কিছু একটা নিয়ম কানুন রয়েছে। যে কেদার যাদবকে তো ফেলাই না ভাই, ঠিক আছে। কেদার যাদবের মতো আরো কত পারফর্মার রয়েছে, ওদেরকে টিম শুধু নিয়ে রেখে দেয়, তাদেরকে খেলায়, কিন্তু এতগুলো টাকা দিয়ে ওদেরকে কেনে। তো একটা বড় তো অবশ্যই মানে চলছে, একটা বিজনেস তো চলছে। এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা যারা ক্রিকেট ফ্যান, তুমি আমি, আমরা যারা ক্রিকেট ফ্যান, যারা মানে ক্রিকেট অরিজিনাল ক্রিকেট দেখতে আমরা ভালোবাসি দেশের সাথে, তারা কোথাও গিয়ে মিস করি ব্যাপারগুলো, যে আরো বেশি পরিমাণে খেলা হওয়া প্রয়োজন আছে। তো আচ্ছা, তোমাকে স্টিভ আমি ওর একটা আমি একটা কোশ্চেন করবো, আচ্ছা, যেটা আমি তোমাকে আগে একটা প্রশ্ন করি। এই বল। প্রশ্নটা তোমার মানে, তো তুমি তো যাই হোক, আমি আলাদা করে কিছু বলছি না এখানে দেবুদার ব্যাপারে। বাংলাদেশ দলটা, ঠিক আছে, বাংলাদেশ বা পাকিস্তান, পাকিস্তান বাংলাদেশ দলটা বা জিম্বাবুয়ের মতো, জিম্বাবুয়ে এখন ভালো খেলে, বা আয়ারল্যান্ডের মতো দল, বা নতুন যে দলগুলো আইসিসির সাথে যুক্ত হচ্ছে ক্রমাগত,
একটা আর্টিকেল পড়ছিলাম যে এদের ক্রমাগত বড় দল মানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই দলগুলোর সাথে বছরে একটা দুটো করে টুর্নামেন্ট হওয়া প্রয়োজন। মানে এরা যেটা করে ছোট দলের সাথে ছোট দল খেলে। তোমার কি মনে হয় এটা গুরুত্বপূর্ণ? তাহলে এদের যে স্কিল আর কি ডেভেলপমেন্ট স্কিল আইসিসি তে ঢুকে আসার যে স্কিল গুলো আছে এগুলো আরো বাড়বে। তোমার কি মনে হয় বড় দলগুলোর সাথে কি একটা করে বড় বড় টুর্নামেন্ট রাখা প্রয়োজন প্রতি বছর? হ্যাঁ দেখ, প্রথমত বাংলাদেশের মানুষরা আমাকে খুবই ভালোবাসেন, তো আমি ভালোবাসা আরো বাড়িয়ে দিচ্ছি। বাংলাদেশ একদমই নতুন দল না, ঠিক আছে? 2000 সালে বাংলাদেশ কথা বলছি, হ্যাঁ। 25 বছর হয়ে গেছে। তবে হ্যাঁ, তুই যে কথাটা বললি, ছোট দলের কিন্তু সবসময় বড় দলের সাথে খেলা উচিত, আপস্কিল হবে। তুই জিম্বাবুয়ে টিমটার কথা বললি, জিম্বাবুয়ে টিম আমরা যখন ছোট ছিলাম, জিম্বাবুয়ে ওয়াজ আ গুড টিম। তাদের কিন্তু ভালো ভালো প্লেয়ার ছিল, অ্যান্ডি ফ্লাওয়ার ছিল, গ্রান্ট ফ্লাওয়ার ছিল, হিথ স্ট্রিক ছিল, অ্যালিস্টার ক্যাম্পবেল, ভালো ভালো প্লেয়ার ছিল, হেনরি ওলঙ্গা। রমেশ রাজা, রাজা তো জিম্বাবুয়ে তো নাকি, যদি ভুল না করি? হ্যাঁ আরেকবার বল। রমেশ রাজা জিম্বাবুয়ে তো? না না, সিকান্দার রাজার কথা বলছিস? সিকান্দার রাজা, রাজা রাজা বলে একটা প্লেয়ার ছিল, ভালো খেলতো জিম্বাবুয়ে, আমি যদি ভুল না করি। বা আয়ারল্যান্ড হবে। যাই হোক, যাই হোক, কন্টিনিউ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো জিম্বাবুয়ে কিন্তু ভালো দল ছিল, তুই যদি দেখিস সেই সময় জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে, ভারতকে হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে। তো তারপরে কি হলো, তারপরে তাদের ম্যাচটা তারা বড় টিমের সাথে খেলতো না। আস্তে দেখ, তুই তোর লেভেলে, আমরা যখন 5 থেকে 6 উঠছি, কি আমাদের তো একটা আপস্কিল হচ্ছে। আমি যখন 5 পাস করে উঠলাম, তো 6 সিলেবাস তো আমার প্রথম প্রথম কঠিনই লাগবে, তাই না? সেইভাবেই তো মানুষ গ্রো করে। তো যদি আজকে ছোট টিম গুলো নিজেদের মধ্যে খেলে, তাহলে তো তুই মানে ক্লাস 5 পরীক্ষায় বারবার করে দিচ্ছিস, তুই এগাচ্ছিস না। তো এই জিনিসটা কিন্তু দরকার। কারণ আমি ছোটবেলায়, তুই ভাব, কেনিয়ার মতো দল কিন্তু 2003 সালে সেমিফাইনালে গেছিল। আমরা কিন্তু এই জিনিস হতে দেখেছি। আমরা যখন ছোট দলকে সুযোগ দিয়েছি, তারা কিন্তু অনেক সময় ভালো করেছে। আফগানিস্তান কিন্তু এখন ভালো খেলছে। আমি এটা বলতে চাইছিলাম, আফগানিস্তান দেখো কিরকম খেলছে তারা। তাহলে একটা বড় প্রশ্ন না যে আফগানিস্তানের মধ্যে, এবং রাশিদের মতো প্লেয়ারকে আইপিএল এ কেনার জন্য লোকজন পাগল আছে। সেখান থেকে তো শুনতে পাচ্ছি। আফগানিস্তানের যে টিমটা, নূর আহমেদ, তারপরে রাশিদ খান, তারপরে ইব্রাহিম জাদরান, তারপরে আরো যারা আছে, ওমার সাই, ভালো ভালো প্লেয়ার, মোহাম্মদ নবী, দে আর গুড প্লেয়ার। মানে যেটা কিছুটা জিম্বাবুয়েকে আমরা দেখেছিলাম ওই 90s 2000 এই ফ্লাওয়ারদের টিমটা, হিট ক্রিকেট টিমটা, ওরকম। তো তারা যখন বড় টিমের সাথে খেলছে, তারা কিন্তু আস্তে আস্তে ভালো করছে। এখন তো আফগানিস্তান বড় টিমদেরও হারিয়ে দিচ্ছে, তাই না? তো এই জিনিসটা দরকার। আর দর্শকদেরও কিন্তু ওপেন মাইন্ডেড হওয়া দরকার। আমি অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া দেখবো, কিন্তু আমি অস্ট্রেলিয়া ভার্সেস জিম্বাবুয়ে দেখবো না, বা ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে দেখবো না, এটাও কিন্তু উচিত নয়। তাহলে সেক্ষেত্রে তোমার সিলেকশন দলকে বলতে হবে, দলও সেক্ষেত্রে কিন্তু একটু যে আচ্ছা এই টিমের সাথে খেলছে, গ্রুপ সি পাঠিয়ে, গ্রুপ বি পাঠিয়ে, এই ব্যাপারটা থেকে মনে রাখতে হবে। সেকেন্ড স্ট্রিম টিম পাঠানোর একদম পক্ষপাতী না, একদমই আমি একদমই পক্ষপাতী না। কারণ দেখ, এটা কোথাও গিয়ে কিন্তু অপোনেন্ট দলকে অসম্মান করা। সচিন তেন্ডুলকারদের সময় তুই যদি দেখিস, প্রত্যেক শেষে যত বাংলাদেশের সাথে কেনিয়ার সাথে ফুল স্ট্রেংথ টিম কিন্তু খেলতো, কারণ তুমি দেশকে রিপ্রেজেন্ট করছো, তাই না? এই প্রসঙ্গে তোমার আবার ওই প্রথম প্রসঙ্গটা এসে যাবে যে ঘন ঘন ক্রিকেট, তাহলে তো একটা বিশ্রাম চাইবে বা তো কানেক্টেড। তো হ্যাঁ, মানে বড় ছোট টিমদের কিন্তু বেশি জায়গা দেওয়া উচিত, অবশ্যই উচিত। তো এবার আমরা একটু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরি। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানে প্রথমত তুই বল, এই যে হোস্ট নিয়ে যে কন্ট্রোভার্সিটা হলো, সেটাতে তোর মতামত, এটা কি রড সাজিস? আমি 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 নো কমেন্টস, নো কমেন্টস। আমি কিছু বলতে চাই না। ফাইনাল ম্যাচটা তো হয়নি, তাহলে তাদের তো দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। তারা তো মানে তাদের তো আমার মনে হয় যে পুরো টুর্নামেন্টটাই দুবাইয়ে হওয়া উচিত ছিল। একদমই একদম। কারণ মানে প্রচন্ড, আমার দেখ, আমার স্প্লিট টুর্নামেন্ট কোনো অসুবিধা নেই, ইন্ডিয়া জিতেও গেছে, সুতরাং তো ও তো ইতিহাসও হয়েও গেছে। আমার বক্তব্য যেটা, টুর্নামেন্টটা বড্ড বেশি লপসাইডেড টুর্নামেন্ট হয়ে গেছে। তুই যদি দেখ পাকিস্তানের যে ম্যাচগুলো হয়েছে, 350, 360, 370 রান হয়ে যাচ্ছে, এদিকে দুবাইয়ে হচ্ছে 240। তো মানে টুর্নামেন্টটা তো এমনিতেই ওরকম। যখন আমাদের আইপিএল হয়েছিল কোভিড এর পরপর সময়, বা এমনি যখন ম্যাচ হয়, দুবাই পিচ এমনিতে একটুখানি স্লো ডাউন হয়ে যায়, আমরা দেখেছি। আর দুবাই পিচে খেলতে খেলতে, তুমি যদি মনে থাকে আইপিএল এর সময় ছিল, খেলতে খেলতে কিন্তু পিচটা খুলেছিল অনেক, যত খেলা এগিয়েছে তত রান বেড়েছিল আর কি। তো ফার্স্ট ম্যাচ তো ওখানে ফাইনাল রেখেছে,
মানে ওরা ওদের প্ল্যানিংটাই জঘন্য, ঠিক আছে। প্রথমে তুমি যেটা বললে আর কোনো প্রয়োজনই ছিল না, ঠিক আছে। তার উপর এই ওদের পলিটিক্স তো আছে, জঘন্য ব্যাপার। আমাদের যে আমার যেটা মনে হয়, আমি যদি ধর আমাকে যদি দায়িত্ব দেওয়া হতো, দুবাইয়ে কিন্তু 3টে স্টেডিয়াম আছে। দুবাইতে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো 3টে স্টেডিয়াম আছে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শেখ জায়েদ আর শারজা। তো আমি কি করতাম, আমি দুবাইয়ে পুরো টুর্নামেন্টটা হোস্ট করতাম। এবং এই যে প্রশ্নটা উঠছে, মানে দুটো একটা দেশের থেকেই প্রশ্নটা উঠছে, দুটো দেশ থেকে, যে ভারত এক জায়গায় খেলে জিতেছে, সেই প্রশ্নটাও তাহলে আর উঠতো না। আরে ওখানে সবাই খেলেছে, পাকিস্তানও খেলেছে ওখানে, ওখানে সবাই, দুবাইতে তো সবাই খেলেছে, দুবাই তাহলে প্রশ্ন ছিল না কারো। না না, তুমি যেটা বলছো, আমার বক্তব্যটা সেটা না, আমার বক্তব্যটা হচ্ছে একটা স্টেডিয়ামে আচ্ছা না ওদের পিছিয়ে গিয়ে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওদের পিছিয়ে গিয়ে খেলছে, ওদের প্রমাণ হয়ে গেল। দুবাইয়ে সেটাই। 3টে স্টেডিয়াম, ধর আমাদের মুম্বাইতে 2টো স্টেডিয়াম, ব্রেবন আর ওয়ানখেড়ে। তুই ওয়ানখেড়েতে সবকটা ম্যাচ না খেলে তুই ব্রেবনেও কয়েকটা ম্যাচ খেলবি, যাতে একটু ভ্যারিয়েশন আসে। তো আমি সেটা বলছি, পুরো টুর্নামেন্টটা দুবাইয়ে করিয়ে, এই যে 3টে স্টেডিয়াম আছে, তোকে তো বাইরে যেতে হচ্ছে না, তুই দুবাইয়েই আছিস, কাছাকাছি সব কিছু। দুবাই এমন কিছু বিশাল বড় জায়গাও না, তো তুই কাছাকাছি আছিস। তো আমার ওটা মনে হয়। তো তো তুই এবার বল, এটা তুমি ঠিকই বলেছো, এইবার তুই বল আমাদের হোস্ট। বলো 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 বলো। এবার আমরা একটু রসালো জিনিসে ঢুকি, সেটা হচ্ছে আমাদের দুদিকে দুই দেশ দুজনে মিলে 6টা ম্যাচ খেলে একটা ম্যাচও জেতেনি। তো তুই এই পারফরমেন্সে কি বলবি? না ওরা তো দেখো, বাংলাদেশের জায়গাতেই এসে দাঁড়িয়েছে। মানে তুমি একমত হবে যে পাকিস্তান, বাংলাদেশকে তুমি ছেড়ে দিচ্ছি, বাংলাদেশ একটা সময় ঠিক আছে, আমি তো পরে আলোচনায় আসছি, পাকিস্তানের দলটা একটা সময় সত্যি একটা দল ছিল বটে, ঠিক আছে। মানে আমরা ভাবতে অবাক লাগে যে সেই দলটার সামনে ভারতে যখন খেলতে যেত, তখন কোথাও না কোথাও যে হার হিম করা ব্যাপারটা ছিল। কিন্তু সেই পাকিস্তানের দল তাদের ভুল কোচিং আমি বলবো না, কোথাও গিয়ে ওই যে আমরা সব পারি, আমরা সব পেরে গেছি, বা আমরা সব পেয়ে যাবো আর কি, ঠিক আছে। এবং ক্রমাগত নিজেদের দোষ না দেখে অন্যের দোষ ধরে, যেটা বাংলাদেশ দেখে ক্রমাগত। আরে ভাই আমি খারাপ বোলিং করছি, আমি ব্যাটিং করতে পারিনি, ফার্স্ট ডাউন হওয়ার পর কিন্তু আমি খেলতে পারছি না, ঠিক আছে। বা 2-3টে উইকেট করে মিডিল অর্ডার সামলাতে পারছে না, ঠিক আছে। বোলিং খারাপ হচ্ছে, স্পিন হচ্ছে না, কিন্তু আমি দোষ দিচ্ছি যে উল্টো দিকের দেশ খারাপ, উল্টো দিকের দেশ চিটিং করেছে। তো এরকম করে তো ক্রিকেট হয় না ভাই, এরকম করে তুমি অন্য কিছু করো জীবনে, ক্রিকেট হয় না। ক্রিকেট খেলতে গেলে এই যে তুমি দেখবে হয়তো আমাদের আহ ওয়াসিম আকরমের সময়, আমাদের কি বলাটার নাম বলো আমাদের, যে এখন ইউটিউবে ভিডিও করে খুব, না 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 না, এই সময় সোহেব আক্তার রিসেন্টলি একটা ভিডিও করে, হ্যাঁ সোহেব আক্তার বলেছে গোটা ব্যাপারটা সম্পর্কে পাকিস্তানের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। কোথাও গিয়ে এই যে পাকিস্তানের যে দোষ ত্রুটি গুলো আছে, এগুলোকে তো শোধরানো দরকার, না হলে যে কোথাও গিয়ে মানে আগামী দিনের জন্য পাকিস্তানের ক্রিকেট বোর্ডের খুব খারাপ অবস্থা হবে। তোমার কি মনে হয় যে যেটা তুই বললি পাকিস্তানের যে সময়টাকে, মানে পৃথিবী পাকিস্তানকে ভয় পেত পাকিস্তানের ক্রিকেট দলটা, সেটা কিন্তু তুমি দেখো যে দুটো বিশ্বকাপ যেটা, সেই একটা তো ইমরান খানের সময় আর কি, মানে সেই সময় 97-98 যদি ভুল না করি, সেই সময় তো বিশ্বকাপ এসছে ওদের, আমি ভুল না করি। পাকিস্তান যে বিশ্বকাপটা জিতেছিল ওরা 1992 তে ইমরান খানের আন্ডারে, 1992 92, হ্যাঁ। তো সেই সময় স্বর্ণ করছে। হ্যাঁ, তো দেখ ওই সময়টা যে স্বর্ণযুগ যেটা তুই বললি পাকিস্তানের কথাটা, ওটা কিন্তু মূলত এসেছিল পেস বোলিং এর হাত ধরে। আকরাম, ইমরান খান, ওয়াকার ইউনিস, তারপরে শোয়েব আখতার আসছে। তো তোর কি মনে হয় এখন পাকিস্তানের পেস বোলিংটাই কোথাও গিয়ে তাদের সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে? কারণ আমরা দেখছি আমরা বাংলাদেশকে নিয়ে যতই খিল্লি করি, তারা কিন্তু একটা নাহিদ রানার মতো একটা স্পিড স্টার পেয়েছে, একটা তাসকিন আহমেদের মতো স্পিড স্টার পেয়েছে। তো কোথাও গিয়ে পাকিস্তানের পেস বোলিং, কারণ আমরা দেখলাম শাহিন শাহ আফ্রিদি ইন্ডিয়ার বিরুদ্ধে জঘন্য বল করেছে, হারিস রাউফ। তো তোর কি মনে হয় এটাই এখন সব থেকে বড় উইকনেস, নাকি ব্যাটিং এও কোথাও গিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে? ওই আবার আমাদের সেকেন্ড পয়েন্টটা টেনে আনতে হবে যে বড় পাকিস্তানকে আবারও নিয়মিত অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড দলগুলোর সাথে নিয়মিত খেলতে হবে, বারবার করে জিম্বাবুয়ের সাথে খেলবো, আয়ারল্যান্ডের সাথে খেলবো, সেখানে পাঁচটা আমরা জিতে গেলাম, তাতে কি কোনো ভ্যালু আছে? মানে বাবার আজম নিজেকে কোহলির সাথে তুলনা করছে কখন, তাই জিম্বাবুয়ের সাথে 5টা ম্যাচ জিতে আসার পর। একটা প্রথম কথা হচ্ছে পাকিস্তান জিম্বাবুয়ের সাথে খেললে জীবনেও 5টা ম্যাচ জিতে না, জিম্বাবুয়ে একটা ম্যাচ হারিয়েই দেয়, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাবার আজমের সাথে যারা কোহলি তুলনা করে, সে তো আমি বাদই দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই যে বাবার আজম যেভাবে খেলে বা রিজওয়ান যেভাবে খেলে,
ওটা এখনকার ওয়ানডের সাথে কম্প্যাটিবল নয়। এখনকার ওয়ানডেতে তোমাকে প্রথম 60 বলে 50 করার পরে তারপরে 30 বলে তোমাকে 51 থেকে 100 যেতে হবে। তুমি 60 বলে প্রথম 50 করলে, আবার তুমি 100 করছো, তারপরে 51 থেকে 100তেও যাচ্ছ, আরো 60 বল নিচ্ছ। এটা হয় না, এটা 1990 হতো। তো এই জিনিসটা কিন্তু মানে এই স্লো ব্যাটিংটা কিন্তু একটা ইস্যু। এটা এটা তুমি দেখবে, এটা কিন্তু স্মিথের ক্ষেত্রেও কিছুটা শেষ পর্যায়ে হয়ে দাঁড়ালো, ঠিক আছে। এই জন্য কিন্তু টি-20তে স্মিথকে আর আমরা দেখতে পেলাম না শেষ জীবনে। এবং স্মিথ যতটা লাবুসানে তো অনেকটা স্মিথকে নকল করে, কিন্তু স্মিথ লাবুসানের ক্ষেত্রে কিন্তু শেষ, মানে স্মিথের ক্ষেত্রে লাবুসান তো খেলছে, স্মিথের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম শেষ দিকে হয়ে দাঁড়ালো যে স্লো ব্যাটিং, তারপরে তো রান সেভাবে তুলতে পারছে না। এটা কিন্তু স্মিথের ক্ষেত্রে হয়েছে। এটা আধুনিক ওডিআই কিন্তু তুমি যেটা বলেছো যে একটা সমস্যা, সবাই তো আর বীরেন্দ্র সেহবাগ নয় যে এসেই চালিয়ে ফেলবে আর কি, আউট হলে আউট হবে, ইয়ে হবে সেটা তো না। শেখার ধাওয়ান না, শেখার ধাওয়ান নিজেও খুব দারুণ ওপেনিং করতো। শেখার ধাওয়ান তোমার মনে থাকবে, শেখার ধাওয়ান একটা সময় অজিঙ্ক্য রানা, ডেভিড ওয়ার্নার, আমি ভালো করে কথা বলছি, অজিঙ্ক্য রানা শেখার ধাওয়ান যখন ওপেনিং করতো, বা রোহিত শর্মা শেখার ধাওয়ান যখন দীর্ঘদিন ওপেনিং করেছে, শেখার ধাওয়ান একটা পাশ থেকে মেরে যাচ্ছে, ঠিক আছে। তো সেটা এখন কোথাও গিয়ে মিসিং মনে হয়। এখন কোথাও গিয়ে ওই তুমি যেটা বলে আধুনিক ব্যাটিং এর ক্ষেত্রে খুব দরকার যে ধরে খেলা, তারপর শেষের দিকে শর্ট গুলোকে মারা, সেটা একটা বড় প্রবলেম পাকিস্তানের ক্ষেত্রে হয়ে দাঁড়াচ্ছে। এবং পাকিস্তানের আরো বড় ম্যাচ খেলা উচিত, ভালো ট্রেনার নিয়ে, এবং এই বাড়াবাড়িটা কম করা উচিত যে আমরা জিতে গেছি, সব পেয়ে গেছি, সব আমরা পাবো, ঠিক আছে। এই ব্যাপারগুলো দূরে থাকলে তবে কিছু হবে। আমি বাংলাদেশকে স্পেশালি বলতে চাই, পাকিস্তানের কাছে তো অনেক ট্রফি আছে, পুরোনো হলে ট্রফি আছে, বাংলাদেশ তুমি কি বলবে বলো? বাংলাদেশে দেখ, আমি অনেস্টলি, আমি ইয়ার্কি মারছি না, এটা আমি সিরিয়াসলি বলছি। আমার মনে হয়েছিল বাংলাদেশ যেটা করেছে তার থেকে কিন্তু বেটার করতে পারতো। কারণ বাংলাদেশের বোলিংটা তুই যদি দেখিস, বাংলাদেশের বোলিং কিন্তু ভালো। এটা আমি ইয়ার্কি মারছি না, আমি বাংলাদেশকে নিয়ে কিল্লি করি অন্য সময় সেটা ব্যাপার। বাংলাদেশের বোলিং কিন্তু ভালো। মেহেদী হাসান, মিরাজ সিরাজ আছে। বাংলাদেশ তো বরাবরই লেফট আর্ম স্পিনার তো থাকেই, এখন পেস বোলিংও আছে, মিরাজ ব্যাটিং ট্যাটিংও করে দেয়। তো মানে সমস্যাটা হয়ে গেছে বাংলাদেশ। আমরা কিন্তু দেখছি মাঝে মাঝে ভালো খেলছে, গত বছর পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে দিয়েছে পাকিস্তানে গিয়ে, সেটাও 1 বছর হয়নি, 9-10 মাস আগে। ব্যাপারটা হচ্ছে যে তোমাকে কনসিস্টেন্টলি ডেলিভার করতে হবে। তুমি একটা ম্যাচে ভালো খেললে, তারপরে 5টা ম্যাচে তুমি মানে গোহারা হারলে, এই জিনিসটা তো হবে না। আর বাংলাদেশকে কিন্তু এখন এই নতুন দল করে ছেড়ে দেওয়ার আর সময়টাও নেই। না 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 না, বাংলাদেশ কতদিন নতুন দল বলবে, কতদিন আর নতুন দল বলে ছাড়বে? হ্যাঁ, তো ওই যে নতুন দল শিখছে, লার্নিং ফেজে আছে, ওটাও তো অজুহাত, ওটা ওদের অজুহাত প্রতিবার। হ্যাঁ মানে আমরা কিছু না কিছু একটা শিখে এসেছি, আমরা পরের বার ভালো করবো আরো, এগুলো তো অজুহাত। ওই জিনিসটা কিন্তু আর বাংলাদেশকে বলা যাবে না। বলার মানে অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া উচিত ছিল। তুমি 2000 সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছো, তুমি 25 বছরে কিচ্ছু অ্যাচিভ করো। সেখানে আফগানিস্তান 10 বছরে গেলে তোমার দ্বিগুণ জায়গায় চলে গেছে। তুমি যা অ্যাচিভ করেছো তার ডবল রাস্তা বাকি আফগানিস্তান চলে গেছে। তো সেক্ষেত্রে তো মানে নিজেদেরকে রিফ্লেক্ট করতেই হবে। তুমি দেখবে আফগানিস্তান বাংলাদেশের একটা ক্রিকেটের পার্থক্য, আফগানিস্তান খুব অ্যাটাকিং খেলে, বাংলাদেশের মধ্যে সেটা নেই। মানে আফগানিস্তান খুব অ্যাটাকিং খেলে, খুব ডিসিপ্লিন তারা, বোলিং এর ক্ষেত্রে বলো, ব্যাটিং এর ক্ষেত্রে বলো, খুব ডিসিপ্লিন। মানে আমরা যখন খেলা দেখছি আফগানিস্তানের, একদম ফার্স্ট বল থেকে তারা জেনে রেখেছে যে আমরা এরকম শট খেলবো, তারপর এরকম ভাবে গোটা মিডিল অর্ডারটাকে সামলাবো, লাস্টে গিয়ে এরকম একটা চেস রান দেবো তাদেরকে, ঠিক আছে। বাংলাদেশের মধ্যে অগোছালো ব্যাপারটা, নামলাম মারলাম আউট হয়ে গেলাম, পরের ব্যাটসম্যান কিছু জানে না, সে যদি খেলতে পারে খেলবে, লাস্ট মোমেন্টে আসলো গেল চলে গেল, কোনো মানে কোনো তাদের মধ্যে কোনো মানে ওই ওই কি বলে একটা যে এগিয়ে নিয়ে যাবে মনোভাবটা নেই। আফগানিস্তানের মধ্যে কিন্তু দারুণ, আফগানিস্তানে তুমি খুব ভালো করে দেখে তাদের দর্শকরা কিন্তু খুব এডুকেটেড এবং ক্রিকেট খুব ভালোবাসে তারা এই মুহূর্তে, ঠিক আছে। তারা উৎসাহ দেয়। দেখ আফগানিস্তানে তোকে বুঝতে হবে ওখানকার মানুষের সামাজিক পরিস্থিতিটা কি। এদের কাছে কিন্তু ক্রিকেট কোথাও গিয়ে বেঁচে থাকার একটা রসদ। আমাদের কাছে ক্রিকেটটা লাক্সারি, আমাদের কাছে ক্রিকেটটা লাক্সারি, ওদের কাছে কিন্তু কোথাও গিয়ে বেঁচে থাকার রসদ। তো সেই জিনিসটা, এবং আফগানিস্তান কিন্তু যেহেতু আফগানিস্তানের প্রচুর প্লেয়ার দেখবি টি-20 সার্কিটে এরা খুব ভালো করে, এই ফ্র্যাঞ্চাইজ লিগ টিকে এরা খুব ভালো করে, তো ওরা কিন্তু ওই অ্যাটাকিং খেলাটা জানে। এবার বাংলাদেশের সমস্যাটা হচ্ছে বাংলাদেশি প্লেয়াররা যেহেতু বিপিএল খেলে, এবার বিপিএল খুবই মানে লো কোয়ালিটি একটা লিগ, অনেস্টলি বলছি আমি। আইপিএল থেকে খেলতে হবে তো নিজেদেরকে দেখাতে হবে একটা শুরু হয়েছে ব্যাপার। হ্যাঁ মানে এবার বিপিএল খেলে তোমার কোনো লাভ নেই। আফগানিস্তানেও কিছু একটা ডোমেস্টিক একটা লিগ হয়, ওই খেলে লাভ নেই। তোমাকে খেলতে হবে ভালো প্লেয়ারদের সাথে, অ্যাকচুয়ালি যারা ভালো প্লেয়ার। তো যেহেতু আফগানিস্তানের এই ড্রেসিং রুম শেয়ারটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আজকে এই যে বড় বড় খেলা হচ্ছে, এবিডব্লিউএস একবার বলেছিল যে আমি অনেক মনোভাব পাই যে
আইপিএল যখন খেলে একটা পুরো অন্য দলের সাথে খেলছি, বা ধরো সাউথ আফ্রিকার একজন থাকছে, সে খেলছে, ওয়েস্ট ইন্ডিজের একজন খেলছে, অস্ট্রেলিয়া একজন খেলছে, ভারতের 7-8 জন খেলছে একসাথে, মানে ড্রেসিং রুমটা কোথাও গিয়ে না ওই মনোভাবটা ক্লিয়ার হয়েছে যে কে কিরকম ভাবে খেলতে পারে, কার কিরকম থট, মনোভাব কিরকম। ওটা পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব ফেলে। এটা নিয়ে আমি তোমার কাছে যাবো, এটা নিয়ে তোমার কি বক্তব্য? এটা নিয়ে কিন্তু একটা বড় ইস্যু একবার না না, এটা আর্টিকেল আমি একটা একদম করেছিল। একদম তোর সাথে 200% একমত। কারণ আফগানিস্তানের প্লেয়ারদের দেখ, ওদের তো সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই, তাদের দেশ না, ওরা তো দেশের মাঠে খেলেও না। এবার একটা আফগানিস্তানের প্লেয়ার, সে ধর একটা গুজরাট জায়ান্টস, গুজরাট কেন নাম এখনকার টিমটা, গুজরাট টাইটান্স, গুজরাট জায়ান্টস আগে ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুজরাট টাইটান্স। তো গুজরাট টাইটান্সে খেলছে, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার, তারা সেটা পাচ্ছে। তারা বড় বড় ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে বেস্ট ট্রেনিং ফেসিলিটি হোক, বেস্ট ফিজিও, বেস্ট মানে যা যা বেস্ট ফেসিলিটিস গুলো সেগুলো পাচ্ছে। তাদের কিন্তু মাইন্ডসেটটা ওই লেভেলেরই তৈরি হচ্ছে। একদম, একদম। কারণ দেখ, তুই তুই যদি মানে আমরা সেই ছোটবেলায় আমাদের মা বাবারা বলতো না, তুই যদি অঙ্কে 190 পাওয়ার টার্গেট করিস তাহলে হয়তো 80 পেতে পারিস। তো আমাদের স্ট্যান্ডার্ড চিন্তা ভাবনাটা তো বড় করতে হবে। তো সেটা আমার মনে হয় কোথাও গিয়ে আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু খুব সাকসেসফুলি করেছে। তারা কিন্তু এই যে জিনিসটা, এই যে তারা এতদিকে ফ্র্যাঞ্চাইজ লিগ খেলছে, ইয়ে করছে, তারা কিন্তু নিজেদের গেমটা সেইভাবে ইভলভ করতে পেরেছে, যেটা কিন্তু বাংলাদেশ এতদিন খেলার পরেও, ইভেন পাকিস্তানও এখন কাইন্ড অফ ওই জায়গাতেই যাচ্ছে, তারা কিন্তু পাচ্ছে না। শ্রীলঙ্কাও তাই, আনফর্চুনেটলি। আমি শ্রীলঙ্কা দলটাকে আমার খুবই ভালো লাগে। একদম। আচ্ছা ভাই, আমি শ্রীলঙ্কাকে নিয়ে 2 মিনিট কথা বলি। মানে আমি যখন খেলা দেখতাম, আমি শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজে তোমার কাছে আসছিলাম নেক্সট কোশ্চেন, যাই হোক শুরু করো। মানে আমি যখন ছোট ছিলাম, শ্রীলঙ্কা দুর্দান্ত টিম ছিল। মানে সাঙ্গাকারা, জয়বর্ধনে, তুমি 11 বিশ্বকাপ বলো, 11 বিশ্বকাপ ফাইনাল বলো, সে বছরও তো। সেটাই আমি বলছি, সেটাই বলছি যে 11 বিশ্বকাপ, সাঙ্গাকারা, তিলক রত্ন, দিলশান, মুথাইয়া মুরালীধরন, ঠিক আছে, জামিন নওয়াজ, মালিকরা, হ্যাঁ মালিঙ্গা। তার পরবর্তীতে দলটা ওই যে অ্যান্ড্রে কি ম্যাথিউস তো ম্যাথিউস তো ওই সময়, তো ম্যাথিউস আরেকটু পরে 2009 ম্যাথিউস যতদূর ওই 14-15-16 সাল অব্দি ক্যাপ্টেনশিপ করেছে, ততদূর অব্দি কিন্তু টিমটা খারাপ ছিল না। হ্যাঁ, এবার সমস্যাটা হয়ে গেল, সেই শ্রীলঙ্কার টিম, যে শ্রীলঙ্কার টিম প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টের ফাইনালে যেত, এইরকম একটা টিম ছিল, মুরলীধরনের মতো প্লেয়ার, মানে গ্রেট প্লেয়ার, অল টাইম গ্রেট প্লেয়ার, তারা আজকে চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাই করছে না। শেনওয়ান, অনিল কুম্বলে, মুথাইয়া মুরালীধরন। তো সেই শ্রীলঙ্কা, এক্স্যাক্টলি, তো বিশাল বিশাল প্লেয়ার তারা এনেছে, কিন্তু আজকে শ্রীলঙ্কা একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা তো বহু দূর, কোয়ালিফাই করছে না। তোর মানে এতটা পড়ে গেছে। আমি 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 তো ভুলেই গেছিলাম যে শ্রীলঙ্কা বলে দলটা রয়েছে। তুমি বললে তো এবার মাথা হট করে, আরে শ্রীলঙ্কা তো খেলে দিয়ে ভাবে, আমি ওয়েস্ট ইন্ডিজের কথা ভাবছি বারবার, আরে শ্রীলঙ্কা তো রয়েছে। বলবো যে কিছু বলার নেই, মানে সময়ের সাথে নিজেকে ডেভেলপ করতে না পারলে। এবার দেখো আইসিসি সম্ভবত নির্দিষ্ট কিছু দল রয়েছে, আমি এটা ঠিক করছিলাম, আমার ঠিক খেয়াল কোয়ালিফিকেশন আছে, তোর একটা নির্দিষ্ট ডেট অবধি তোকে টপ 8 এ থাকতে হবে। ছিল না, যেখানে ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দলগুলো সবসময় থাকবে, এরকম কিছু একটা নিয়ম মেবি ছিল, আমি যদি ভুল না করি। টেবিলের তলার নিয়ম, ওটা অফিসিয়াল নিয়ম না, ওটা তো মানে টেবিলের তলার নিয়ম। হ্যাঁ, যে এই দলগুলো থাকবে, তো সেখান থেকে শ্রীলঙ্কা বা আফগানিস্তান ঢুকছে, এটা শ্রীলঙ্কা নিজে উপলব্ধি করছে। শ্রীলঙ্কার আমরা জানি যে আর্থিক সমস্যাও কিছু ছিল, তাদের পলিটিক্যালি কিছু ইস্যু তৈরি হয়েছিল। সমস্যা কিন্তু একমাত্র ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া বাদ দিয়ে সব দেশেরই আছে। ওয়েস্ট ইন্ডিজের বেশি করে আছে, ওয়েস্ট ইন্ডিজের বেশি করে আছে। ক্রিস গেল বলছিল তারা তো টাকাই পায় না, আইপিএল খেলে তারা টাকা পায়, তাদের নিজস্ব খেলার জন্য টাকাই পায় না তারা। হ্যাঁ, ঠিকই বলেছে। বলো বলো। মানে আনফর্চুনেট, মানে শ্রীলঙ্কার ক্রিকেট আমরা যে সময় বড় হয়েছি, আমরা দুর্দান্ত দুর্দান্ত শ্রীলঙ্কার প্লেয়ার দেখে বড় হয়েছি, তো কোথাও গিয়ে মানে খারাপই লাগে। কোথাও গিয়ে আমার মনে হয় যে মানে এই দলটা এরকম অবস্থা হলো। তো মানে দেখা যাক শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে পারে কিনা। অনেক বছর তাদের মানে এখন একদমই তলানিতে এসে ঠেকেছে শ্রীলঙ্কার দল। এবার ওয়েস্ট ইন্ডিজের কথা একটু আলোচনা করবো। ওয়েস্ট ইন্ডিজ 2023 সালের বিশ্বকাপও কোয়ালিফাই করেনি। যে টিমটা 1975-1979 বিশ্বকাপ জিতেছিল, সারা পৃথিবী, অস্ট্রেলিয়ার আগে তো ওয়েস্ট ইন্ডিজকেই ভয় পেত, বহু বছর। একদমই তাই। একমাত্র সুনীল গাভাস্কার বাবা বলতেন যে সুনীল গাভাস্কার ছাড়া ভারতীয় টিম থেকে দাঁড়ানোর কেউ থাকতো না আর কি সেই সময়।
সুনীল গাভাস্কার এবং মহিন্দর রামানাথের একটা খুব ভালো সিরিজ তিনি খেলেছিলেন। তো এই দুজনই রান করতে পেরেছিলেন সেই পেস বোলিং এর এগেনস্ট। এই জন্যই সুনীল গাভাস্কারকে লোকে অনেকে বোঝে না, লোকে সুনীল গাভাস্কারকে নিয়ে খিল্লি করে, বাট সুনীল গাভাস্কার যে বোলিং এর এগেনস্টে রান করেছে এবং উনি সম্ভবত টুপি করে একটা হ্যাট করে নামতেন, তুমি ভালো জানো, হ্যাট করে নামতেন, হ্যাট করে কোনো মুখে কোনো বুঝে দিতেন না, একদম ছোটখাটো মানুষ, ঠিক আছে, ব্যাট নিয়ে রান করতেন। তো সেই ওয়েস্ট ইন্ডিজ, ইভেন আমি যখন ছোট ছিলাম অ্যাকচুয়ালি আমার দেখা প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা ছিল 2004 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ওটা ঘটনাচক্রে ওয়েস্ট ইন্ডিজই জিতেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চন্দ্রাপল, ওই গেল, এই টিমটা ছিল, ঠিক আছে। তো ওটা মোটামুটি ভালো টিম ছিল। তো তারপরে 14-15 যদি ভুল না করি 15 সালের বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি কিছু একটা পেয়েছিল, 15 তো লাস্ট। না, তুই যেটা বলছো ওটা 2016 বিশ্বকাপ, যেটা ইন্ডিয়াতে হলো, টি-20 ওয়ার্ল্ড কাপ। কার্লোস ব্রাথওয়েট পরপর 4টে 6 মারলো, ইডেনে খেলা হয়েছিল, ওটা যাওয়ার কথা ছিল, তারপরে ইন্ডিয়া কোয়ালিফাই করেনি আর টিকিট কেটে যায়নি। তো ওই কার্লোস ব্রাথওয়েটকে পরপর 4টে 6 মারলো। মানে তুমি একটা কথা বলো, ওয়েস্ট ইন্ডিজের মেন পয়েন্ট ছিল তোমার টেস্ট আর কি, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মেন পজিটিভ পয়েন্ট টেস্ট, সে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট থেকে সরে যাচ্ছে, টেস্ট ম্যাচ তো দেখাই যায় না। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু রিসেন্টলি টেস্টে খুব খারাপ খেলেনি, ওই অস্ট্রেলিয়াতে একটা জিতলো, তারপরে ইয়েতে একটা জিতলো, ওই ইংল্যান্ডে 2-3 বছর আগে একটা জিতেছিল। ব্যাপারটা হয়ে গেছে কি বলতো, ওয়েস্ট ইন্ডিজের লিমিটেড ওভার সাইডটা এখন মানে পুরোপুরি অ্যাসোসিয়েট দলের মতো খেলছে, মানে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করে না, মানে একটা নেদারল্যান্ড আয়ারল্যান্ড এই জায়গায় চলে এসছে, যেটা মানে খারাপ লাগে দেখতে, সত্যি খারাপ লাগে। বলো। হ্যাঁ, তো ওইটাই বলছি, মানে জিনিসটা মানে আমরা তো একটা ওয়েতে দেখেছি, আমরাও কিন্তু বড় বড় ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার দেখেছি, আমরা তো সেই স্বর্ণযুগটা দেখিনি, বাট আমরা কিন্তু লারা দেখেছি, আমরা কিন্তু চন্দ্রপল দেখেছি, গেল দেখেছি। তো লারা আমি দেখিনি, লারা আমি দেখতে পাই, লারা ক্যারিয়ারের শেষের দিকটা দেখেছিলাম, একদম শেষ। আচ্ছা, সচিনের শেষ সময় দেখেছো, সচিনের শেষ ম্যাচ দেখেছো তুমি? না, আমি দেখেছি হচ্ছে 2004 সাল থেকে আমি দেখা শুরু করেছি, তো আমি 4 থেকে 13 অব্দি সচিন তেন্ডুলকারের মানে সেকেন্ড হাফটা পুরোটাই দেখেছি, ওই 9-10 বছর পুরোটাই দেখেছি। আর লারার মানে ক্যারিয়ার আমি লাস্ট টুকু দেখেছি, ইভেন তাতেও লারার 400 আছে, তাতেও লারার অ্যাডিলেডে একটা দুর্দান্ত ডাবল সেঞ্চুরি আছে। মানে তুই পারলে এই ভিডিওটা শেষ হয়ে গেলে তুই ব্রায়ান লারার অ্যাডিলেডে 226 সার্চ করে দেখিস, মানে ওই রকম অস্ট্রেলিয়া। হ্যাঁ, মানে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার ব্রায়ান লারা, অসম্ভব বড় প্লেয়ার, অনেকে মনে করেন সচিন তেন্ডুলকারের থেকেও বড় প্লেয়ার। তো এই ওয়েস্ট ইন্ডিজের এই অবস্থা, ভিভ রিচার্ডস ছিলেন ফ্যান্টাস্টিক প্লেয়ার, আনফরচুনেট। সচিনের ব্যাপারটা তুমি তোমার সাথে আগে থেকে আমার কথা হচ্ছিল যে সচিনের সাথে অন্যদের পার্থক্যটা কি হয়েছে, সচিন দীর্ঘকাল ইন্ডিয়ান ক্রিকেটে খেলেছে না, যখন একটা মানুষ একদম 16, 17, 18 বছর বয়স থেকে খেলছে, একদম যতদিন সে ক্রিকেট খেলতে পারে টানা, এবং চোট নিয়ে দীর্ঘদিন পায়, দীর্ঘ অপারেশন হয়েছে, তারপরেও সে খেলেছে, হয়তো 400-র উপর ম্যাচ খেলেছে, তার রান তো অবভিয়াসলি বেশি হবেই না, গড় হিসেবে সে বেশি হবে, কিন্তু অন্যান্য প্লেয়াররা অনেক কম চান্স পায়, অনেক। এবং তখন যে তোমাকে বলছিলাম যে তখন তো এত লিগ হতো না, ফলত ইন্টারন্যাশনাল ম্যাচগুলো অনেক বেশি পেতো আর কি, ফলত তাই জন্য সচিনের একটা বড় পজিটিভ জায়গা। সচিন দীর্ঘকাল ইন্ডিয়ান ক্রিকেটের জন্য, মানে তুই ভাবো না, একটা সচিন তেন্ডুলকার কতগুলো বিশ্বকাপ খেলেছে, ভাবো কোন প্লেয়ার পারে ভাই এতগুলো বিশ্বকাপ? 6টা বিশ্বকাপ খেলেছে, 92 বিশ্বকাপ, 6টা বিশ্বকাপ, 93, 99, 3, 7, 11, হ্যাঁ 6টা বিশ্বকাপ, 6টা বিশ্বকাপ খেলেছে। তাহলে তুই ভাবো কোন প্লেয়ার এত দীর্ঘকাল ধরে, এবং তার শেষ বিশ্বকাপ তো সে মানে অত আনন্দ আমি তার চোখে দেখতে পেয়েছি, 11, সেটাই বলছি, এত আনন্দ দেখতে, এবং সবাই তাকে বিশ্বকাপটি দেখেছিলিস? হ্যাঁ, 11 বিশ্বকাপ দেখেছি, 11 বিশ্বকাপ মিস করা যায়, ওটা তো গায়ে কাঁটা দিয়ে যায় তো, তো আমরা একটা 50 ওভারের বিশ্বকাপ 11-র পরে এখনো, যাই হোক, তো বলছি এখনই চোখের জল শেষ করে দিলে হবে, 27টার খেলা। দেখো 15-19 বিশ্বকাপও কিন্তু আমাদের হাতে প্রায় ছিল, মানে 15 বিশ্বকাপে যদি অস্ট্রেলিয়ার অত বাজে, অস্ট্রেলিয়াতে গিয়ে জেতার চান্স কোনোদিনই থাকে ছিল, ভালো খেলেছিল, অন্যান্য ম্যাচগুলো টানা লিগ জিতেছিল, বাট মানে কি বলবো বলতো, মানে 15টা আমি এক্সপেক্ট করে নিয়েছি। আমার মনে আছে 15 বিশ্বকাপের ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ওভারে উমেশ যাদবের একটা বলে ফার্স্ট ডেভিড ওয়ার্নার সম্ভবত আউট হয়ে গেছিলেন,
তারপর সে কি লাফালাফি থেকে এবার কিছু হবে, স্মিথ এসে পুরো তখন ধ্বংস করে দিল। 19-এর বিশ্বকাপটা তো একটা 19-এর বড় বেদনা বিশ্বকাপে তো সেই মার্টিন গপ্টিলের রান আউট, রান আউট। সেই এবং ডাইরেক্ট মানে ওটাতে যা স্কিলস, তুমিও কাঁদবে হয়তো, রাত্রিবেলা সবাই খেলেছে যে ওই রান ওই আউট। ডাইরেক্ট হিটটা একদম পুরো বুকে এসে লেগেছিল, গুপিল ছুড়েছিল বুকে এসে লেগেছিল বাবা। না হ্যাঁ, এবং আমার দেখ, আমার সত্যি কথা বলতে 2015-তে আমার তখন এক্সপেকটেশন ছিল না অস্ট্রেলিয়াতে খেলা, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, আর ওই নিউজিল্যান্ড টিমটাও হেভি স্ট্রং ছিল। অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড টিমটা অস্ট্রেলিয়া থেকে বেটার টিম ছিল, ফাইনালে গিয়ে হেরে যাচ্ছে বাট ওই নিউজিল্যান্ডটা অস্ট্রেলিয়ার থেকেও বেটার টিম ছিল, ম্যাককালামের যে টিমটা ছিল ওটাতে আমি এক্সপেক্ট করিনি জিতবে, বাট ভাই হ্যাঁ ভাই 2019টা 2019 আর 2023-এর বিশ্বকাপের ঘা আমার সারা জীবন থাক। মানে 23-এ কি হলো ভাই, মানে 23টা তো 23-এটাও এত ভালো টিম ইন্ডিয়া এই যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে, আমি জানি না যে এরকম সব প্লেয়ার খেলবে কিনা, কিন্তু মানে 23-এর টিমটা তুমি ভাবো, আমরা বলছিলাম নয় এবার, নয় আরো 10-15 বছর পরে হয়তো নতুন টিম আসবে, মানে এত সিরিয়াল ধরেছিল। এই যে 2011 টিমটার আমরা কথা বলি, তুই তো বারবার একই টিমে সেওয়াগ, টেন্ডুলকার, যুবরাজ, ধোনি, রায়না, জাহির খান, হরভজন সিং এদের পাবি না। এই জিনিসটা 23-এর বিশ্বকাপ না, ইভেন 19 আর 23, এই দুটোর অ্যাটলিস্ট একটা কিন্তু 50 ওভার ভারতে জেতা উচিত, যেটা উচিত ছিল, একটা যেটা উচিত। তুই দেখ অস্ট্রেলিয়া যতই আমরা টি-20 বিশ্বকাপ, যতই টি-20 বিশ্বকাপ জিতি, একটা ওডিআই বিশ্বকাপ একটা মাহাত্ম আলাদা না, তুমি এটা স্বীকার করবে যে ওডিআই বিশ্বকাপের মাহাত্ম আলাদা, মানে ওটা একটা অস্ট্রেলিয়া পরপর বিশ্বকাপ জিতে থেকেছে, ওয়েস্ট ইন্ডিজ যখন ভালো টিম বানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ পরপর বিশ্বকাপ জিততে পেরেছে। আমাদের এই যে টিমটা, তেন্ডুলকারের পরের যে টিমটা, ধাওয়ান, রোহিত শর্মা, ওই যে টিমটা, অশ্বিন, এই টিমটা একটা 50 ওভারের বিশ্বকাপ জিততে হবে এত ভালো টিম হওয়ার পরে। একটা আফসোস সারা জীবন থেকে যাবে, এই আফসোসটা কিন্তু থেকে যাবে, আর এই প্লেয়ার গুলোর কিন্তু সময় শেষ। মানে 27-এর বিশ্বকাপে আমরা আশা করছি খেলবে, কিন্তু আমরা কি জানি 3-4 বছর আর কি হবে কি হবে না, চোট থাকবে। কারণ 27-এর বিশ্বকাপটা আমি অনেস্টলি বলছি আমার আশা নেই। সেটা ঠিক, আমাদের আশা খুবই কম না। কোথায় হোস্ট কারা? সাউথ আফ্রিকা, আমি ওই জন্যই আশা নেই। সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা পাবে না এটা আমরা জানি, সাউথ আফ্রিকা পাবে। সাউথ আফ্রিকা পাবে না, সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া জেতার চান্সটা বেশি, কারণ ওই বাউন্সি আমি তোমাকে এই প্রসঙ্গে বলছি, সাউথ আফ্রিকা এত ভালো একটা দল, ঠিক আছে, মানে আমার খুব প্রিয় দল এবং অনেক প্রিয় প্লেয়ার রয়েছে, কিন্তু চোখাস তারা ট্রফি পায় না। মানে এটা তুমি কিভাবে দেখবে, মানে এটা কি শুধু লাখ দিয়ে হয়, এত বছর লাখ দিয়ে এরকম হয় যে হতে পারে যে এটা লাখ না, ব্যাপারটা কি বলতো, মানে কিছু দেখ, তুই যখন একটা জিনিস তোর বারবার হচ্ছে না, তোর একটা অ্যাপ্রিহেনশনও তৈরি হয়। সাপোজ ধর তুই কোনো সময় রাস্তায় বেরিয়ে তোকে কোনো কুকুর কামড়ে দিয়েছে, তুই কিন্তু বারবার করে ভয় পান, তোর কিন্তু এই অ্যাপ্রিহেনশনটা কাজ করে। সাউথ আফ্রিকা বারবার করে যেহেতু হেরে গেছে, তারা চাপ নিয়ে নেয়। তুই ভাব নিউজিল্যান্ডের এগেনস্টে 360-এর উপরে দিয়ে দিয়েছে সেমিফাইনাল, কোনোদিন ওটা সেটাই বলতে আসছিলাম, সেটাই ওই একটা জিনিস, মানে নিজেদের উপরে চাপটা বেশি নিয়ে নেয়। ইভেন এটা দেখবি, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে, অস্ট্রেলিয়া কিভাবে খেলে দেখবি, সাউথ আফ্রিকা কিভাবে খেলে দেখবি, একদমই তাই। আচ্ছা, আমি তোমাকে এই প্রসঙ্গে আসছিলাম, আজকে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ, লোকে বিশ্বকাপ নিয়ে নাচানাচি করছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ আমাদের একটা দরকার, দুবার গিয়ে মানে এভাবে হেরে যাওয়াটা তো মানায় না, অস্ট্রেলিয়ার কাছে বা পরের বার নিউজিল্যান্ডের কাছে। তো কি বলতে চাও যে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ আসবে তো, মানে এবার তো আসা উচিত, কি মনে হয়? টেস্ট চ্যাম্পিয়নশিপটা আমি অনেক অ্যানালিসিস করেছিলাম ফাইনালের ইকুয়েশনটা। আমরা যদি নিউজিল্যান্ডের যে 3-0 হারলাম, ওটা যদি একটা টেস্ট জিততাম আর ওই লাস্ট টেস্টটা ড্র করে দিতাম অস্ট্রেলিয়াতে, আমরা ফাইনালে চলে যেতাম, ঠিক আছে। তো আমরা আনফরচুনেট যে হ্যাঁ, এর আগে দুবার গিয়ে তো হারলাম, একবার অস্ট্রেলিয়ার কাছে একবার নিউজিল্যান্ডের কাছে। দেখ অনেস্টলি ইন্ডিয়া, এটা রিসেন্টলি সৌরভ গাঙ্গুলি এই কথাটা বলেছে, ইন্ডিয়া কিন্তু এখন বিশাল স্ট্রং টেস্ট দল আর থাকবে। অশ্বিন ছেড়ে দিচ্ছে, শামিও ধর প্রায় শেষ, জাদেজার প্রায় শেষ, কোহলি অ্যাজ আ টেস্ট বল প্লেয়ার প্রায় শেষ। বুমরাকে আমি টেস্ট বল হিসেবে ধরি না কখনো। বুমরার যে মুভমেন্ট, আমি জানি না তুমি সহমত হবে কিনা, বুমরা যে লেন্থ আর কি, দীর্ঘ বল করার পরে ওই যে বলার কিন্তু বুঝতে পারে টেস্ট, নতুন চমকদের মতো বুমরার কাছে বুমরাকে মানে দেশের মাঠে খেলানো উচিত না, টেস্ট ম্যাচ প্রোটেক্ট করা উচিত, বিদেশের মাঠে তুমি খেলাও। ইভেন আইপিএল এও দেখ, আইপিএল এ বিসিসিআই যে বুমরার স্যালারিটা
সেটাকে দিয়ে দিতে পারে না? বিসিসিআই এত হাজার কোটি টাকা রোজগার করে যে তুমি আমাদের স্টার প্লেয়ার, তুমি আমাদের মেন ওয়েপেন, তুমি আইপিএল এ 25, 30, 40, 50 যে কোটি টাকা পাও তুমি নিয়ে তোমার কন্ট্রাক্ট আমি দিয়ে তুমি বাড়িতে রিহাব করো। বিসিসিআই এটা অ্যাফোর্ড করতে পারে? করবে না। করতে পারে। আজকে ধর বুমরা আবার তো হবে, এটা তো আমরা প্রতি বছর দেখি, আইপিএল এ খেলবে, এবার আইপিএলটা টাকা বানানোর জন্য, আর বুমরা একটা বড় স্টার বোলার, তাকে খেলাতেই হবে, তোকে স্টেডিয়াম ভরাতে হবে, তোকে টিভি ভিউয়ারশিপ আনতে হবে, ও মুম্বাই ইন্ডিয়ান্স খেলাবে প্রত্যেকটা ম্যাচে। তো ব্যাপারটা হচ্ছে তুমি মানে এগুলো তো বোকাম। তোমার কাছে যখন টাকা আছে, তুমি কেন তোমার প্রাইম প্লেয়ারদের যাদের ইনজিউরি হিস্ট্রি আছে, এটা হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রেও সত্যি, তুমি কেন তাদেরকে টাকা দিয়ে বলছো না যে আমি তোমার আইপিএল এর ফিসটা কভার করে দিচ্ছি? আজকে বুমরা কত টাকা পায়? 20-30 কোটি টাকা পায়। বিসিসিআই এর কাছে ওই অ্যামাউন্টটা কিচ্ছু না, কিচ্ছু না, ওই অ্যামাউন্টটা ইজিলি কভার করে দিতে পারে তারা। এই জিনিসটা আমি বুঝি না রে, মানে এটা আমি বলবো এটা কোথাও গিয়ে মানে রিসোর্সের মিসম্যানেজমেন্ট। তোর কি মনে হয়? এটা তো তুমি ঠিকই বলেছো। আমি তো আইপিএল এর কথাই বারবার করে আসে আমাদের যে মানে আইপিএল আমি ভালো খেললাম, একটা মুম্বাইয়ের মতো দল 7-8 বার 10 বার, চেন্নাইয়ের মতো দল যে জিতবে 5-6 বার, এটা তো নতুনত্ব কি আছে? মানে মানে ঠিক আছে, ঘরের মাঠে খেলা হচ্ছে নিজেদের রাজ্যগুলোর মধ্যে, ঠিক আছে, তো মানে এটা তো দেশের কি উন্নতি হচ্ছে? বিশাল তো কিছু উন্নতি হয়ে যাচ্ছে না। দেশের উন্নতি তো আন্তর্জাতিক স্তরে খেলে, বিশ্বকাপ খেলে। আমাদের বিশ্বকাপ কি আছে, মানে 11 সালের পরে বিশ্বকাপ 50 ওভারে নেই, ঠিক আছে, তো এটা তো লজ্জা। অস্ট্রেলিয়া যতই বিগ ব্যাশ লিগ খেলুক বা যত ওদের প্লেয়াররা আমাদের এখানে এসে আইপিএল খেলুক ভাই, নিজেদের জায়গায় কিন্তু টন টন। তুমি দেখবে মিচেল স্টার্ককে বা ওদের যখন জনসন খেলতো বা ওদের যখন মেন প্লেয়ার যদি পরে বিশ্বকাপ থাকতো, তারা কিন্তু রিজার্ভ করে রেখে দিত, তারা কিন্তু পাঠাতো না আইপিএল এর জন্য, ঠিক আছে। তো আমরা কি সেটা করবো? তুমি যেটা বলো আমরা সেটা করবো, আমরা আগে আইপিএল খেলাবো, 3 জন হয়ে যাক, বিশ্বকাপ পাচ্ছে, আগে আইপিএল খেলবো। এই রিসোর্সের মিসম্যানেজমেন্ট একটা ইস্যু। আর তবে আমার মনে হয় না, যেটা তুই বললি, তোর তোর কোয়েশ্চেনটা আমি ফিরে আসছি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবছর ভারত ফাইনাল যাবে শিওর না, কারণ ওই দলটাই নেই, তোর ম্যাচ উইনার নেই, তোর রান কে করবে? কোহলি শেষ, এবার রেড প্লেয়ার কোহলি শেষ, রোহিত আর জীবনে টেস্টই খেলবে না, অশ্বিন তো রিটায়ারই করে গেল, যাতে যাও প্রায় শেষ হবে করছে। তো এই টিমটা আমরা তো চেতেশ্বর পূজারার উপর একটা প্লেয়ার তো ম্যাচে তোলা যাবে না, চেতেশ্বর পূজার ম্যাচে তোলা যাবে না, আর শুভমান গিল আর চেতেশ্বর পূজারাকে আমরা ফিরিয়ে আনবোই বা কেন? চেতেশ্বর পূজারা খেলেছে 10 বছরের বেশি। আমরা দেখছিলাম অস্ট্রেলিয়াতে যখন ব্যাটসম্যানরা রান করতে পারছে না, পূজারাকে আন। তুমি টেস্ট ব্যাটসম্যান তৈরি করতে পারছো না কেন? তৈরি করতে পারছো না, একদমই তাই। তোমার ব্যাটসম্যানরা 2020 খেলছে, তোমার ব্যাটসম্যানরা তুমি সেই ফার্স্ট ক্লাস ইনফ্রাস্ট্রাকচারটা বানাতে পারছো না যে যেখানে একটা প্রপার টেকনিকওয়ালা ব্যাটসম্যান হবে কি করে? তুমি দেখো না, রঞ্জি ট্রফি বা ইরানি ট্রফিতে যখন একটু ভালো খেলছে তুলে নিয়ে আসা হচ্ছে, তুলে নিয়ে এসে আইপিএল খেলানো হচ্ছে, বা আইপিএল খেলাচ্ছে না, রেখে দিচ্ছে রিজার্ভ করে। আগে রিজার্ভ করে রাখার থেকে তুমি তাদের ঘরোয়া ম্যাচগুলো তো অন্তত খেলাও, তারা তো অন্তত সেই জায়গাগুলো, ঋদ্ধিমান সাহা খেলাচ্ছে না কোনো টিমে, তাকে রেখে দিচ্ছে, তার থেকে যদি ঘরোয়া ম্যাচগুলো নিয়মিত খেলতে হবে, কিছু না কিছু একটা হচ্ছে তার। তো তুমি খেলাধুলা নিয়ে এসে রিজার্ভ করে থাকার কোনো মানে হয় না, তুমি ঘরোয়া ম্যাচগুলো তো খেলো। পূজারা ব্যাপারটা হচ্ছে, আমরা যারা ভালো টেস্ট প্লেয়ার ছিল না, অ্যালেস্টার কুক, চেতেশ্বর পূজা, এই ব্যাটসম্যান গুলো আমাদেরকে দরকার। শুধু 2020-তে 15 বলে 50 করবে, 5টা 6 মারবে, এটা দিয়ে তো তুমি টেস্ট জিতবে না। তুমি টেস্টে একটা স্টক করতে হবে, তাহলে সেহবাগের মতো দরকার, সেহবাগের মতো প্লেয়ার আমরা পাবো না। সেহবাগের মতো প্লেয়ার একটাই আছে। তুই ভাব, যুবরাজ অত ভালো প্লেয়ার, যুবরাজ তো টেস্ট ভালো খেলতে পারে, এত ভালো। তো ওই জিনিসটা এটা ইভলভ করতে হবে। তো মানে ভারতীয় ক্রিকেট মানে আমি অনেস্টলি 2027-এর বিশ্বকাপটা যদি এই টিমটাকে ইন্ট্যাক্ট খেলাতে পারে, তাহলে আমার একটা আশা আছে অল্প বিস্তর। আর সেটা যদি না হয়, তাহলে মানে এখন কিছুদিন একটু চুপচাপই থাকতে হবে, একটু মানে এইসব আশা ছাড়। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছো, 2020 বিশ্বকাপ জিতেছো, চুপচাপ থাকো। অস্ট্রেলিয়াকে দেখো, অস্ট্রেলিয়া ট্রফি জিতে যাবে, অস্ট্রেলিয়াকে দেখো, ওই যেরকম বাংলাদেশিরা করে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করা শুরু করে, সেরকম করতে হবে। কারণ আমার মনে হয় না হঠাৎ আর কিছু হবে, কারণ এই টিমটা থাকবে না কতদিন, কোহলি আর কতদিন জেতাবে? মানে ওয়ান ম্যান আর্মি হয়ে যাবে, সেটা ভারতীয়রা স্বীকার করবে। ওয়ান ম্যান আর্মি কিন্তু ভারতে সবসময় ছিল, মানে কপিল দেবের সময় থেকে ভারত কিন্তু অনেকটা ওয়ান ম্যান আর্মির উপর নির্ভরশীল, ঠিক আছে। এখনো সেটাই হয়ে যাচ্ছে যে বিরাট কোহলি আছে বলে ম্যাচ আমার হাতে আছে। ভাই বিরাট কোহলি কি তোমাকে ব্যাটসম্যান হচ্ছে শুধু তোমার শুধু বিরাট কোহলি জেতে, আর বোলারদের মধ্যে বুমরা, মানে কি করে হবে? কতদিন হবে এগুলো? আর কতদিন হবে? একদিন তো খারাপ যাবেই ভাই, তাহলে তাকে আমি কিস্তি পারবো গালাগালি করে, তো হয় না।
হ্যাঁ, তো হ্যাঁ মানে বুমরা কোহলি নতুন প্লেয়ার যারা আসছে, এই যে যারা ধর আইপিএল এ, যেটা এখন একজন প্লেয়ার তুই এসেছিল, খুব ভালো লেগেছিল আমার, সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, মেলবোর্নে সেঞ্চুরি করলো। তো এইরকম প্লেয়ার আমাদের কিন্তু আনতে হবে, যে যারা সবকটা ফরম্যাট খেলতে হবে, শুধু আইপিএল দেখে হবে না। কিন্তু তুমি যদি টেস্টে ভালো না করতে পারো, কেউ সম্মান করবে না। কেউ সম্মান করবে না, এটাই আসল কথা। আজকে বায়লারা, টেন্ডুলকার, পন্টিং, আমরা এদেরকে এত বড় প্লেয়ার কেন মনে করি? তারা শুধু ওয়ান ডে তে ভালো করেছিল, টোয়েন্টি এরা খেলেও নি, আমি বাদ দিচ্ছি, টেস্টে ভালো করেছিল তাই। এই জিনিসটা কিন্তু মেন। তুমি টেস্টে ভালো না করলে কোনো লেগাসি তৈরি হয়। কে আজ থেকে 50 বছর মধ্যে কে আইপিএল এর কথা বলবে? আজকে আমরা এখনো সুনীল গাভাস্কারের কথা বলছি, তাই না? তো এই জিনিসটা দরকার। তো যাই হোক, আমরা হ্যাঁ শেষ করবো নাকি? কথা তো চলতেই থাকবে, শেষ করবে নাকি আবার একদিন বসবে? তোরটা থেকে এবার তো তুই আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঢোক। হ্যাঁ, এই পার্টটা কেটে দিস। চ্যাম্পিয়ন্স ট্রফি, চলো। আচ্ছা তাহলে আমরা দেখো যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটু ঢোকা যাক। আচ্ছা আমাকে বলো, ফাইনাল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড হবে, এটা কতটা এক্সপেক্ট করেছিল? মানে সেমিফাইনাল অব্দি ঠিক আছে, ইন্ডিয়া যাবে আমরা জানতাম, কিন্তু ফাইনালে কি এক্সপেক্ট করেছিল? অস্ট্রেলিয়া ভার্সেস মানে ইন্ডিয়া মানে যখন আইসিসি টুর্নামেন্ট হয় না, মানে অস্ট্রেলিয়াকে তোকে রাখতেই হবে। মানে অস্ট্রেলিয়া যত, তুই ভাব, এই অস্ট্রেলিয়া টিমটার কোনো টিমই না। সেটাই তাই, আমি নামও শুনিনি প্লেয়ারদের অর্ধেক লোক। মানে আমি তো এরা হয়তো 3-4টে করে ম্যাচ খেলেছে, 3-4টে করে ম্যাচ খেলেছে। এই টিম নিয়ে ওরা সেমিফাইনাল চলে গেছে। তো এই জিনিসটা কিন্তু ব্যাপার। তো অস্ট্রেলিয়াকে দেখো, অস্ট্রেলিয়া সবসময় আইসিসি টুর্নামেন্টে যা ফর্ম থাকুক, যা প্লেয়ার থাকুক, ওরা ওইভাবে ক্রিকেটটা খেলে, ওরা ফেভারিট। এবং ভারতীয়দের রক্তে মনে ঢুকে গেছে, তুমি শিওর, মানে এটা তুমি ইয়ে করো যে ভারতীয়দের রক্তেই ঢুকে গেছে, এবং এটা প্লেয়ারদের কোথাও চাপ হয়ে গেছে, ও অস্ট্রেলিয়ার সামনে তাহলে হয়তো আমরা জিতবো। মানে এটা যেন কোথাও একটা ভারতীয়দের মধ্যে একটা হয়ে গেছে যে কেন ভাই, কেন? ওই যে যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম সাউথ আফ্রিকার ক্ষেত্রে, এটাও তো তাই। যদি বারবার কোথাও হেরে যাস, তো একটা অ্যাপ্রিহেনশন হবে, এরা ভয় কাজ করবে। তো এই জিনিসটা তো, তবে আমি বলবো উইথ অল সেড এন্ড ডান, যেটা তুই বললি ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড, আমার মনে হয় বেস্ট দুটো টিমই ফাইনাল খেলেছে। একদম একদম। আমি 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 তোমাকে একটা প্রশ্ন করি, যেটা আমি তোমাকে আগের দিনও করছিলাম সম্ভবত, এত বাজে ফিল্ডিং কেন ভাই? এত বাজে ফিল্ডিং কেন ফাইনালে? এটা ফাইনালে আন্তর্জাতিক স্তরের একটা ফিল্ডিং। আমার ব্যাপারটা যেটা হচ্ছে, যদি সেকেন্ডে ফিল্ডিং, মানে যদি মানে ইন্ডিয়া যদি সেকেন্ডে ফিল্ড করতো, মানে প্রথমে ব্যাট করে তারপরে ফিল্ডিং করতো, আমি মেনে নিতাম বাজে ফিল্ডিংটা, কারণ দুবাইয়ে ডিউ পড়ে। তো ডিউ পড়লে বল সবই হয়ে যায়, স্যাঁতস্যাঁতে হয়ে যায়, সেটা গ্রিপ করা সমস্যা। ফার্স্টে ব্যাট করে, মানে তুমি ফার্স্টে ফিল্ডিং করছো, অপোজিশন ফার্স্টে ব্যাট করছে, তুমি মানে সূর্যের তলায় দাঁড়িয়ে ফিল্ডিং করছো শুকনো বলে, এই ফিল্ডিংটা কিন্তু, মানে এটা আমরা সেই ছোটবেলায় এরকম ফিল্ডিং দেখতাম, এই ক্যাচ মিস হয়ে গেল। এখন ফিল্ডিং মানে প্রত্যেকটা টিমেরই, পাকিস্তান আর বাংলাদেশ বাদ দিলে, ফিল্ডিং এমন স্ট্যান্ডার্ডে চলে গেছে না, এখন মিস ফিল্ড, ক্যাচ ড্রপ হওয়া, এগুলো আমরা কিন্তু দেখতে পাই। তো এই টুর্নামেন্টে ভারতের মতো একটা দলে যেখানে রবীন্দ্র অনেক বছর ধরে ফিল্ডিং এ খুব ভালো করে। তো এটা আমি মানে এটা মানে যুক্তিটা বুঝলাম না। সেকেন্ডে প্রেসার নিয়ে নিয়েছিল নাকি? প্রেসার কি কারণ? দেখ ইন্ডিয়ান প্লেয়াররা তো আরো 30-40 রান কম হতো, তুমি এটা স্বীকার করবে, 30-40 রান কম হতো। নিউজিল্যান্ড অনেস্টলি, নিউজিল্যান্ড যদি ফিল্ডিংটা ভালো হতো, নিউজিল্যান্ড 200 টপ কাটতো। 200 টপ কাটতো, একদমই একদম। নিউজিল্যান্ড 200 টপ, হ্যাঁ মানে ফিল্ডিংটা খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে, এবং আমাদের ডেথ বোলিংও খুবই বাজে হয়েছে। যদি শামি আর রিভার্সিং হয়নি, এবং মানে আমরা সত্যি কথা বলতে লাস্ট দুটো ম্যাচ জিতেছি পিওরলি স্পিনারদের জন্য। একদমই একদমই। মানে চক্রবর্তীর ম্যাজিক, তুমি এটা স্বীকার করবে যে চক্রবর্তী উইকেট নামছে তখন কি হতো? হ্যাঁ, চক্রবর্তী উইকেট নামছে কি হতো? মানে সেখানে সমস্ত বলাররা মার খাচ্ছে, বা স্বামীর মতো বলা, যেখানে এত এত এক্সপেন্সিভ হয়ে উঠেছে, ঠিক আছে, সেখানে গিয়ে স্পিনাররা বা ম্যাজিক, আমরা যেটাকে বলি চায়নাম্যান বলার আর কি, কুলদীপ যাদবকে চায়নাম্যান বলার বলা হয়, তো সেই বলাররা যেখানে কামাল করে দিচ্ছে আর কি। তো স্পিনার না হলে ভারতের সেই অবস্থা যে স্পিনাররাই বারবার করে বাঁচিয়ে দেয়। এবং আমি কিন্তু এটাও বলবো, তুই যদি দেখিস দুবাইয়ের যে ফাইনালের পিচটা ছিল, ওটা যে খুব স্পিন ফ্রেন্ডলি পিচ তাও কিন্তু নয়। আমরা কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিচ ইন্ডিয়াতে দেখি, যেটা টেস্টে দেখি আমরা, পুরো পুরো পিচ, বল ডার্ট করছে, ওই পিচও কিন্তু নয়। তো স্পিনারদের কিন্তু হিউজ ক্রেডিট, মানে সেমিফাইনাল এবং ফাইনাল আমরা পুরো স্পিনারদের জন্য জিতেছি। একদমই তাই,
একদমই তাই। তো না, এটা একটা ব্যাপার, তুমি 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 দীর্ঘদিন খেলা দেখছো, তুমি জানবে যে মাঠের আশেপাশে মানে মাঠে যদি মোটামুটি কত কিলোমিটারের মধ্যে যদি বড় কোনো রিভার থাকে আর কি, ঠিক আছে, তো তার একটা হাওয়ার প্রভাব পড়ে পরবর্তী সময়, যেহেতু সকালের ব্যাচ একটা প্রভাব পড়ে। তো সেই জন্য অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের পিচগুলো এত ফাস্ট হয় আর কি, মানে নিউজিল্যান্ডে। তো আমাদের হ্যাঁ, ভারতবর্ষের ক্ষেত্রে এটা তো অস্ট্রেলিয়া ইংল্যান্ডে যাওয়ার দরকার নেই। এটা তো আমরা তো একটা সময় ইডেনে দেখতাম, এখন তো আইপিএল হয়ে পিচ জঘন্য করে দিয়েছে। একটা সময় আমরা যখন ছোট ছিলাম, ইডেনে কিন্তু প্রথমে বল সুইং করতো, গঙ্গা থেকে হাওয়াটা দিত। তো গঙ্গা কিন্তু হাইকোর্ট এন্ড যেটাকে বলে, হাইকোর্ট এন্ড থেকে একদম কিন্তু বল ভালো সুইং হাইকোর্টে করতো। তো এখন তো আইপিএল ফাইপিএল হয়ে পিচের ডায়নামিক্স চেঞ্জ করে দিয়েছে, করে দিয়েছে। তো মানে পিন্ডি চটকে দিয়েছে। আমরা কিন্তু ছোটবেলায় ইডেনে বল ভালো সুইং হতে দেখতাম ইনিশিয়ালি। এটা ইংল্যান্ড দেখি মানে রীতিমতো এতটা এতটা করে সুইং হচ্ছে প্রথম 15-20 ওভার, সেই জিনিসটা আমরা কিন্তু দেখেছি। আর 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 আমি একটা প্রশ্ন করবো, এটা এটা আমি আমার বন্ধুর সাথে আলোচনা করছিলাম যে রোহিত শর্মার ভাগ্য এত খারাপ ভাই, পরপর এতগুলো ম্যাচে টস হারলো, কেন ভাই, কেন? আমি জানি না মানে ব্যাপারটা হচ্ছে মানে 14টা টস পর পর হারা মানে এক্সট্রাঅর্ডিনারি বিষয়। রোহিত শর্মার ভাগ্য কিন্তু ভালো, মানে রোহিত শর্মার ভাগ্য কিন্তু কোহলির মতো না খারাপ, মানে যেতে ভালো ম্যাচ টস জিততে যাই না কেন লাস্ট একটা না, সম্ভবত আমি আর্টিকেল দেখছিলাম, ওই টেল বা হেডের কোনো একটা সমস্যা হচ্ছিল, মানে এটা রোহিত শর্মা নিজেও পরে বলছিল যে যখনই কিছু একটা করতে যাচ্ছে যে আঙুলে কোনো একটা সমস্যা হচ্ছে। তবে আমার মনে হয় এগুলো অজুহাত ছাড়া কিছুই নয়, এটা ভাগ্যই খারাপ আর যেটা পুরো লাখের বিষয়। তো ওইটা নিয়ে আমি দেখি যখন ম্যাচ জিতে যাচ্ছি, টস জেতা নিয়ে আমার অত ইয়ে, টস জিতে ম্যাচ হেরে গেলাম, কোনটা বেটার, তাই না? টস হেরে ম্যাচ জেতা বেটার, তাই না? তো সেটা ঠিক আছে, বাট আচ্ছা, রোহিত শর্মার প্রসঙ্গ যখন উঠলো, তোর কি মনে হয় এটা কি রোহিত শর্মা বিরাট কোহলির লাস্ট লাস্ট বড় টুর্নামেন্ট, নাকি 27 সালের বিশ্বকাপে আমরা ওকে দেখতে পাবো? একদম একজন ক্রিকেট প্রেমী হিসাবে তুমি আমি তো আমরা চাই যে মানে 100 বছর আমরা তারা তো চাই, আমরা তো চাই। আমার মানে তোর কি মানে রিয়েলিস্টিক্যালি কি হতে পারে? আমরা তো রিয়েলিস্টিক চাই মনে যেন হয় সচিন যে তেন্ডুলকার ধোনিও ফিরে আসুক, সে তো হবে না। তো হবে না। যাই হোক, না মনে হচ্ছে না হবে, মানে বলছে তারা এখনো পর্যন্ত রিটায়ারমেন্ট নেবে না, কিন্তু আমার বিরাট কোহলি থাকবে। আই থিঙ্ক রোহিত শর্মা, আহ, এটা হতে পারে যে রোহিত শর্মা তো ক্যাপ্টেনশিপ করলেন না, রোহিত শর্মা এজ এ প্লেয়ার হিসেবে যেটা বিরাট কোহলি খেলছেন, এজ এ প্লেয়ার হিসেবে খেলছেন। কিন্তু হ্যাঁ, যদি জুটি বলতে চাও, আমার মনে হচ্ছে কোথাও গিয়ে যে আর হয়তো দেখতে পাবো না, এটাই লাস্ট দেখলাম আমরা। তোমার কি মনে হয় যে অ্যাজ এ আমার ক্যাপ্টেন, মনে হয় অ্যাজ এ দেখ, প্লেয়ার নাকি দেখতে পাবো 2025 না? আমার যেটা মনে হয় দেখ, বড় প্লেয়াররা সবসময় চায় কি একটা বড় স্টেজে শেষ করতে। তো রোহিত শর্মা যখন বলছে যে আমি রিটায়ারমেন্টের প্ল্যান নেই, 2025 আর 2027-এর মাঝখানে কিন্তু নেই। 2026-এ একটা টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, যেটা তো রোহিত শর্মা খেলবে না, রিটায়ার করে গেছে টি-20 ইন্টারন্যাশনাল থেকে। ঠিক আছে, তো 27-এ বিশ্বকাপ যদি না খেলে, প্রথম কথা আমাদের কোহলির রোলের জন্য কিন্তু কোনো ব্যাটসম্যান নেই। কোহলি যে রোলটা করে, আমাদের কি বলতে পারি, রোহিত শর্মার রোলটা জয়সওয়াল করে দিতে পারে। আমাদের কিন্তু কোহলির স্পেসিফিক কোনো ব্যাটসম্যান নেই। আর দ্বিতীয়ত দেখো, রোহিত শর্মা বড় প্লেয়ার, বিরাট কোহলি বড় প্লেয়ার, এদের কিন্তু একটা স্টেজ মানে এরা ডিজার্ভ করে, এরা একটা বড় স্টেজে শেষ করা ডিজার্ভ করে। আর রোহিত শর্মা কিন্তু বিশ্বকাপ এখনো জেতেনি 50 ওভারে। 2011-তে কিন্তু রোহিত শর্মা বিশ্বকাপে ছিল না, স্কোয়াডে ছিল না টেকনিক্যালি। বিরাট রোহিত কোহলি শর্মা ছিল, বিশ্বকাপ বিরাট কোহলি ছিল, কিন্তু রোহিত শর্মা ছিল না। হ্যাঁ, বিরাট বিরাট কোহলি কোহলি তখন একদম নতুন, সম্ভবত ফাইনালে 35। সম্ভবত 2009 বা 10-এ বিরাট কোহলি প্রথম ইন্টারন্যাশনাল শুরু করেন, যদি ভুল না করি। বিরাট কোহলির প্রথম ম্যাচ 2008 সালে। 8 সালে। আর তার আগে 18 তোমার যে লিগ হয় আর কি, ওই যে কি বলে 18 বছরের আন্ডার যেটা কি 19, বলে, হ্যাঁ, আন্ডার নাইনটিন, ওটাতে আন্ডার আমাদের নাইনটিন। ছেলে ছিল, ওই শ্রীবৎস গোস্বামী ছিল। হ্যাঁ হ্যাঁ, আন্ডার নাইনটিন শ্রীবৎস গোস্বামী ছিল, ক্যাপ্টেন ছিল, হ্যাঁ। ক্যাপ্টেন ছিল। তো ইয়ে, মানে, তো বলো বলো হ্যাঁ, বলো। দেখ বড় প্লেয়াররা আমার মনে হয় যে রোহিত শর্মা আর বিরাট কোহলি খেলবে। তোর কি জাদেজার কি মনে হয় তোকে? জাদেজা কি টেনে দেবে? জাদেজা, জাদেজা মনে হচ্ছে যে জাদেজা, জাদেজা দেখো এরা খেলতে পারে, এরা সবাই খেলতে পারে, কারণ এরা ধোনি ধোনি ম্যাচ ছেড়ে দেওয়ার পরে এখনো আইপিএল খেলছে, ঠিক আছে। সবাই বলবে 2 মাসের জন্য খেলে, সেটা তো নয়, তার চাপ তো একই থাকে, সেই অ্যাজ এ ক্যাপ্টেন সে খেলে, ঠিক আছে, এবং চেন্নাইয়ের মতো একটা দলকে রিপ্রেজেন্ট করে। তো খেলতে তারা সবাই পারে, কিন্তু ওই যে একটা টাকার নেশা বা দলের বিরুদ্ধে তারা যাবে না আর কি, বা এখন তো অনেকটাই ওপর থেকে নিয়ন্ত্রণ আসে আর কি, যে কোনটা খেলবে কি খেলবে না। তো রবীন্দ্র জাদেজার ক্ষেত্রে আমার মনে হয় যে খেলাটা উচিত, কিন্তু আমিও দেখতে পাচ্ছি রবীন্দ্র জাদেজা খেলছে না আর কি, কারণ অশ্বিন যেহেতু শেষ করে দিয়েছে, তো রবীন্দ্র জাদেজা অশ্বিন তো একই সমসাময়িক, তো রবীন্দ্র জাদেজার ক্ষেত্রে, কিন্তু রবীন্দ্র জাদেজার জায়গাটা পূরণ করার লক্ষ্য আফসার মানে কিছুটা করতে পারে, পাটেল না, পাটেল অবভিয়াসলি পারে, আফতাব প্যাটেল তো এখন বেশি অ্যাজ আ ব্যাটসম্যান খেলছে, ঠিক অ্যাজ আছে এ ব্যাটসম্যান হিসেবে তাকে খেলানো হয়েছে। হ্যাঁ। একদমই তো তাই।
এবার আমরা চ্যাম্পিয়ন ট্রফিটাতেই না হয় আসি, এবং আমি দুজনের কথা আলোচনা করবো যাদের কথা কেউ আলোচনা করছে না কিন্তু হিউজলি ইম্পর্টেন্ট। একজন হচ্ছে শ্রেয়াস আইয়ার আর একজন হচ্ছে কে এল রাহুল। শ্রেয়াস আইয়ার কিন্তু আমার কাছে রাচিন রবীন্দ্রকে দেওয়া হয়েছে, বাট রাচিন রবীন্দ্র 2টো সেঞ্চুরি এসছে পাকিস্তানের ফ্ল্যাট পিচ, সেখানে শ্রেয়াস আইয়ার কিন্তু ডিফিকাল্ট কন্ডিশনে প্রতিটা ম্যাচে রান করেছে, ইভেন ফাইনালে ওই বিশাল কিছু রান নয় কিন্তু গুরুত্বপূর্ণ রান, গুরুত্বপূর্ণ রান। এবং যেটা একটা সময় রাহুল দ্রাবিড় যে রোলটা করতো মিডিল ওভার স্টেবিলাইজিং এর রোলটা, তো শ্রেয়াস আইয়ারকে কি কোথাও গিয়ে আমরা প্রাপ্য ক্রেডিটটা দিচ্ছি না? কারণ আমি অনেকগুলো পোস্ট দেখছিলাম, আমার দেখে ভালো লাগলো যে শ্রেয়াস আইয়ার কিন্তু আন্ডার রেটেড, এবং এটা সত্যি কথা। তো তোর কি মনে হয় শ্রেয়াস আইয়ারকে কি আমরা, এবং শ্রেয়াস আইয়ার কিন্তু 2023-এর বিশ্বকাপে হেভি খেলেছিল, সেটাও কেউ ক্রেডিট দেয়। তো শ্রেয়াস আইয়ার কি প্রাপ্য সম্মানটা পাচ্ছে না? একদমই একদমই তুমি ঠিকই বলেছো। শ্রেয়াস আইয়ারকে মানে শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত বা সঞ্জু স্যামসন, আমি ওদের সাথে তুলনা করছি না, সঞ্জু স্যামসন এরা নতুন একদম ঢুকছে আর কি, ঠিক আছে। এরা জানে যে মানে যতক্ষণ সিনিয়ররা রয়েছে লাইক বিরাট কোহলি, রোহিত শর্মা রয়েছে বা আরো যত সিনিয়ররা রয়েছে, হয়তো সেভাবে তাদের ফার্স্ট পেজে নাম আসবে না বা ফার্স্ট পেজে তাদেরকে হয়তো তাদের নাম উচ্চারণ করা হবে না। সেখানে বরুণ চক্রবর্তীর এত গুরুত্বপূর্ণ রোল, আমি দেখছিলাম এতগুলো পেপার ঘাটছিলাম, বরুণ চক্রবর্তীর কথা নামই নেই, ঠিক আছে, বা স্পিনারদের কুলদীপ যাদবের কথা নামই নেই। অনেকে বরুণ ধাওয়ানের ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে কমেন্ট করছে স্যার ওয়েল প্লেড, এই একটা কেসও হচ্ছে, এটা নিয়েও আমি দেখছিলাম। এটা নিয়ে বরুণ চক্রবর্তী নিজে পোস্ট করেছে যে আমি বরুণ ধাওয়ান অবস্থা। ভালো অবস্থা। দর্শকদের নিয়ে কিছু বলবো না, যাই হোক। তো অবশ্যই যতক্ষণ নতুন টিম যতক্ষণ না গঠন হচ্ছে, একদম ইয়াং জেনারেশনের একদম মুখ যতক্ষণ না গঠন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এদেরকে হাইলাইটে আসাটা আমার মনে হয় সম্ভব হবে। কিন্তু যখন একদম নতুন দল আছে, লাইক শুভমান গিল খেলছে, সঞ্জু স্যামসন খেলছে, চাওয়াল খেলছে, যশোবন্ত চাওয়াল খেলছে, তারপরে তোমার আমাদের শ্রেয়াস আইয়ার খেলছে, ঋষভ পান্ত খেলছে, ঠিক আছে, একদম নতুন ঋতুরাজ গাইকোয়াড় খেলছে। তো সেই সময় আমার মনে হয় এদের পেসটা আরো জনপ্রিয় হবে আর কি, এরা আসবে আরো বড় করে পেজে আসবে। তুই আমার একটা কথা বল, এই যে রোহিত শর্মা তোর ক্যাপ্টেন্সি প্রায় শেষের দিকেই আমরা এসে গেছি ক্যারিয়ারের, নেক্সট ক্যাপ্টেন কে হতে পারে? আমি তোমাকে এই প্রশ্নটাতেই জাস্ট যাচ্ছিলাম, জাস্ট এই পরের প্রশ্ন হাতে যাবো। আমাকে যদি লিমিটেড ওভারতে বলা হয় এটার জন্য লোকে গালাগালি খাবো, আমি বলবো শ্রেয়াস আইয়ার কিন্তু শুভমান গিলের থেকে বেটার ক্যাপ্টেন্সি পোটেনশিয়াল আছে। মানে না, তুমি কে এল রাহুলকে, মানে কে এল রাহুল যেখানে দলে রয়েছে, হার্দিক পান্ডিয়া রয়েছে, সেখানে ডাইরেক্টলি আমরা, বা যেখানে বুমরা যদি খেলে সেই ম্যাচে ডাইরেক্টলি বুমরাকে ক্যাপ্টেন করার সমস্যাটা কি হবে বলতো? প্রথমত পেস বোলিংটা প্রচন্ড চাপের একটা জিনিস, শরীরে চাপ পড়ে, তারপরে ক্যাপ্টেন্সির একটা হিউজ চাপ আছে, আর দ্বিতীয়ত বুমরা তো সব ম্যাচ খেলবে না, সেটাই ব্যাপার। বুমরা তো রেস্টের ব্যাপার আছে বুমরাকে, আর বুমরার মতো বোলারকে সব ম্যাচ খেলানো উচিতও না। তুমি কেন মানে তুমি একটা দামি জামা তুমি রোজ কেন পড়বে, তাই না? স্পেশাল অকেশনে পড়ো, আমার এটাই বক্তব্য। না, একটা ভালো আইপিএল, আমরা এত খারাপ খারাপ কথা বললাম, কিন্তু আইপিএল এর একটা দুটো ভালো গুণ রয়েছে, এরকম যে আইআর এর মতো লোকজন বা ঋষভ পান্তের মতো লোকজন বা একজন মতো সঞ্জু স্যামসনের মতো এদেরকে ক্যাপ্টেন করে দাও, বুক করে দাও, ঠিক আছে, ফলত তাদের একটা এক্সপিরিয়েন্স হয়। খারাপ সময় বা টি-20 তো খুব একটা সহজ খেলা নয়, তো যখন বড় বড় ম্যাচে তারা চাপ নিতে পারে, ফলত হ্যাঁ অবভিয়াসলি শ্রেয়াস আইয়ার হওয়ার যোগ্য রয়েছে। কিন্তু আমি এখনো বলবো যে কে এল রাহুল আর পান্ডিয়া যতক্ষণ দলে রয়েছে এদের মধ্যে, হ্যাঁ শ্রেয়াস আইয়ার তুমি ভাইস ক্যাপ্টেন করতে পারো, কিন্তু আমি কে এল রাহুলকে ফার্স্ট এগিয়ে রাখি। পান্ডিয়ার ক্ষেত্রে সমস্যাটা হয়ে যায়, পান্ডিয়াও আমার যেটা মনে হয় যে দেখ, যেটা অস্ট্রেলিয়া আগে করতো যে 3টে ফরম্যাটে 3জন ক্যাপ্টেন, আমার মনে হয় ইন্ডিয়ারও সেই জিনিসটাই নেওয়া উচিত। ধর একটা পান্ডিয়া ক্যাপ্টেন্সি করলো, একটা কেউ করলো, ওয়ানডেতে তো শ্রেয়াস আইয়ার করলো বা গিল করলো, টেস্টে ধর বুমরা করতে পারে, বা টেস্টে মোস্ট প্রবাবলি পান্ত হবে, এরপরে ক্যাপ্টেন টেস্টে মোস্ট প্রবাবলি পান্ত হবে। গিল আমি বলতে, কারণ গিল কিন্তু নিজে সবসময় টেস্ট টিমে জায়গায় পায়, গিল তো মানে ইন অ্যান্ড আউট হতে থাকে, ড্রপ হয়ে যায় মাঝে মাঝে, তো গিল টেস্টে হবে না, এই মুহূর্তে গিল টেস্টে হবে না, পান্ত হওয়ার চান্সটা বেশি। তবে আমার মনে হয় শ্রেয়াস আইয়ার কিন্তু মানে প্রচুর পটেনশিয়াল আছে ক্যাপ্টেন্সি, একদম একদম, এবং খুব ধীর স্থির, মানে অনেকটা কেন উইলিয়ামসনের কথা কিন্তু মনে পড়ে আমাদের, না কেন উইলিয়ামসন যেরকম একদম ধীর স্থির রান করে দিয়ে বেরিয়ে যায়, কোনো হুটোপুটি নেই আর কি, নিজের জায়গাটা চেনে কতটা দিতে হবে, এটা একটা অবশ্যই একটা বড় পজিটিভ। মানে ইন্ডিয়ান টিমে এরকম নতুন ছেলে মেয়ে একটা তাজা রক্ত আরো দরকার। আমরা জানি না তুমি আমি, আমরা যারা জেনারেশন, আমরা যারা খেলা দেখেছি, মানে আমরা যারা একদম লাস্ট তুমি তেন্ডুলকার দেখেছো, আমি একদম তেন্ডুলকারকে দেখেছি, আমি সৌরভ গাঙ্গুলি খেলা দেখতে পারিনি। আমি দেখেছি সৌরভ গাঙ্গুলি খেলা দেখেছো?
গাঙ্গুলি খেলা মনে তুমি কি গাঙ্গুলির খেলা দেখেছো? সৌরভ গাঙ্গুলি খেলা দেখেছো? হ্যাঁ তুমি গাঙ্গুলি খেলা দেখেছো, আমি গাঙ্গুলি খেলা দেখিনি। তো আমরা যে টেস্ট থেকে ধোনি, রায়না, তার পরবর্তী সময় জাডেজা কন্টিনিউ করেছে, রোহিত শর্মা, অজিঙ্ক্য রাহানে, তারপরে এখন কন্টিনিউ করেছে নতুন জেনারেশন, মানে তোমার আমার কাছে না একদম নতুন বলটা কতটা আমরা আবার মানে মানে আমাদের কতটা অ্যাটাচ করতে পারবে, কানেক্ট করতে পারবে, এটা কিন্তু একটা বড় না, প্লাস। আমার অনেকে যেটা বলে বলবো, আমি ইন্ডিয়া টিমের ফ্যান, আমি কোনোদিনই টেন্ডুলকার ফ্যান, আমি কোনোদিনই ধোনি ফ্যান। তো যারা ভারতীয় দলে খেলে আমি তাদেরকেই সাপোর্ট করবো, ঠিক আছে? মানে আমি জিনিসটাকে অনেক বেশি হোলিস্টিক্যালি খেলি। এই দাদাকে একটা নীতিশ কুমার রেড্ডির মতো ছিল, আমার কি ভালো লেগেছিল জানি তো, যখন মেলবোর্নে সেঞ্চুরি করলো, ওই বাবা কেঁদে ফেলছে, বাবাকে ক্যামেরা ধরতে বাবা কেঁদে ফেলছে, মানে এত এত সুইট একটা মোমেন্ট। তো এই জিনিসটা মানে আমি ইন্ডিয়া টিমের ফ্যান, মানে আমার মনে হয় না যে, দেখ তোর পার্সোনাল প্রেফারেন্স থাকতেই পারে, তুই একটা কোহলির ফ্যান হতে পারিস, তুই একটা ধোনির ফ্যান হতে পারিস, বাট আলটিমেটলি যারা ভারতীয় দলের আর কি রিপ্রেজেন্ট করছে জাতীয় দলে, আমাদের কিন্তু তাদের সমর্থন করা উচিত, ঠিক ভুলের ব্যাপার নেই, উচিত। তো এই একটা জিনিস। এবং তুই বল, এবার আমরা অনেকক্ষণ ইন্ডিয়া দলের হয়ে কথা বলছি, তুই নিউজিল্যান্ড দলটাকে কিভাবে র্যাঙ্ক করবি? কারণ আমাদের দেশে কিন্তু নিউজিল্যান্ডের একটা ফ্যান ফলোইং আছে, প্রচুর লোক। একটা মানে ইন্ডিয়ার পরে যদি সবচেয়ে বড় ফ্যান ফলোইং সেটা কিন্তু নিউজিল্যান্ডের রয়েছে। অ্যাবসলিউটলি, হ্যাঁ। নিউজিল্যান্ডে রয়েছে, নিউজিল্যান্ডে রয়েছে। হ্যাঁ, নিউজিল্যান্ড দলকে মানে নিউজিল্যান্ড মানে আমি পার্টিকুলারলি কিন্তু নিউজিল্যান্ডের থেকে অস্ট্রেলিয়া, তুমি জানি না আমার সাথে সহমত হবে কিনা, মানে আমি অস্ট্রেলিয়ান ক্রিকেটের আমি খুব বড় ভক্ত আর কি, ঠিক আছে? তাদের ক্রিকেট খেলা আমার খুব ভালো লাগে দেখতে। কিন্তু পার্টিকুলারলি হ্যাঁ, নিউজিল্যান্ডের আমি প্রচুর ক্রিকেটারের ফ্যান। তো নিউজিল্যান্ড ক্রিকেট আমি এটাই মানে ওদের ওদের যেরকম খেলা, যেরকম ভাবে ওরা ক্রমাগতভাবে একটা জায়গায় তৈরি করছে, অবভিয়াসলি আমি এক্সপেক্ট করছি যে আগামী কয়েকটা আইসিসি টুর্নামেন্টে কিন্তু ভারতের প্রধান প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নয়, বরং নিউজিল্যান্ড হতে চলেছে। তোমার কি মনে হয়? না, অস্ট্রেলিয়া, দেখ অস্ট্রেলিয়ার টিম যাই হোক, অস্ট্রেলিয়া বড় বড় আইসিসি টুর্নামেন্টে কন্টেন্ডার। আর দেখ নিউজিল্যান্ডের ব্যাপারটা আমার যেটা মনে হয়, আমি পার্সোনালি যেটা তুই বললি, আমি ছোট যখন ছিলাম, যেহেতু শ্রীলঙ্কার টিমটা অত স্ট্রং ছিল, আমার সেকেন্ড ফেভারিট টিম ছিল শ্রীলঙ্কা, মুরলীধরন সাঙ্গাকারা। তো ইন্ডিয়াকে সাপোর্ট করতাম, শ্রীলঙ্কাকে করতাম। হ্যাঁ মানে আমাকে যদি এখন সেকেন্ড ফেভারিট বলিস, নিউজিল্যান্ড অবশ্যই। এবং নিউজিল্যান্ডের টিমটাও খুব ভালো, রবীন্দ্র একটা দুর্দান্ত প্লেয়ার, উইলিয়ামসন তো আছে। আমার যেটা মনে হয়, দেখ নিউজিল্যান্ড টিমটার সমস্যাটা হয়ে গেছে এই টুর্নামেন্টে, আমি বলি নিউজিল্যান্ড পাকিস্তানের ফ্ল্যাট পিচে প্রচুর রান করেছে, কিন্তু যখন দুবাইয়ে খেলতে হচ্ছে ওই অ্যাডজাস্টমেন্টের, আমি বলবো না স্কিল নেই, হয়তো সেই সময়টা পায়। একদমই তাই, খুব ভালো পয়েন্ট বলেছো, সময়টা পাই না। কারণ ওদের সেমিফাইনালটা আমাদের পরে ছিল। উইলিয়ামসন অনায়াসে একটা টুর্নামেন্টে 400-500 রান করে। এই জাতীয় পিচ, কেন উইলিয়ামস যাদের একটু টেকনিক ভালো, একটা স্টিভ স্মিথ বল, একটা কেন উইলিয়ামসন বল, বিরাট কোহলি আমরা দেখলাম খুবই ভালো খেলেছেন। এই জাতীয় প্লেয়ারদের পক্ষে ব্যাটিং কতটা ইজি নয়, এই জাতীয় প্লেয়ারদের পক্ষে কিন্তু টেলার মেড ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় নিউজিল্যান্ড ফাইনালে গিয়ে কোথাও আরেকটু বেটার আমি এক্সপেক্ট করছিলাম। অবশ্যই ভারতই ফেভারিট ছিল, তো কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে নিউজিল্যান্ড ওই পাকিস্তানে যে ওই 350-360 করে ওই গেমটা আর এখানকার 270-এর অ্যাডজাস্ট আর করতে পারে। ওটা কি কোথাও গিয়ে মনে হচ্ছে সেমিফাইনালটা পরে ছিল তাই, মানে আরেকটু প্র্যাকটিস দরকার ছিল, হয়তো আরেকটু জায়গার দরকার ছিল। এবং সেমিফাইনাল তুই কিভাবে জিতছিস তুই সেটাও ভাব, তুই সেমিফাইনালে 360 করে দিচ্ছিস, মানে ওই রকম ভাবে একটা জেতা, তো ওই একটা হ্যাঁ, তো ওই একটা বিষয়ও কিন্তু থাকে। বাট আমি যেটা বলবো, এই যে ইন্ডিয়া যেভাবে জিতেছিল ধর সেমিফাইনালটা, ওটা আমি বলবো অনেক ভালো। ইন্ডিয়া যে স্পিন ব্যাপারটা, ইন্ডিয়ার ব্যাটিং টেস্ট হয়েছিল অ্যাকচুয়ালি। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা বিশাল কিছু মানে বিশাল একদিন হয়তো বিশাল খেলেছে, 500 রান করে ফেলেছে, উল্টো দিকে টিম 10 রান আউট হয়ে গেল, অল আউট 100 রান অল আউট হয়ে গেল, এরকম ব্যাপার ইন্ডিয়ার কিন্তু হয়। ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচে সমান্তরালে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেছে, একটা ডিসেন্ট একটা ব্যাপার ছিল। উইকেট পড়ে তো হেরেও যেত, হেরেও যেত, একদমই তাই। তো একটা ডিসেন্ট খেলেছে ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি, খুব মানে খুব আরাম দেয়, চোখের আরাম দেয়, যারা দর্শক ক্রিকেট দর্শক খুব চোখের আরাম, মনের আরাম দেয় তাদের, মানে খুব ভালো ম্যাচ হয়েছে, খুব ভালো ম্যাচ হয়েছে। তো 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি তুই দেখেছিলি, যেটাতে লাস্ট জিতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমি অত খেয়াল নেই, দেখেছিলাম, অত পুরো পুরো আমি বলতে পারবো না, মানে অত মাইন্ডে নেই অত কিছু। আচ্ছা, তো আপনাদের যারা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেছেন তাদের স্মৃতিটা জানাবেন, এবং শাহ টকিজকে বাড়িতে পারলে টিস্যু, ছেলেটা 3-4 দিন ধরে কেঁদে যাচ্ছে,
আমি আমি বললাম তুই চোখের জল একটুখানি রেখে দে 2025 সালের বিশ্বকাপ অব্দি, এবং আপনাদের কি কি স্মৃতি, কারণ আমি আর আকাশ কিন্তু খুবই ক্রিকেটের ফ্যান, ভীষণই। তো আপনাদের অন্য, যেমন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বললাম, ভারতীয় ক্রিকেট নিয়ে কথা বললাম, আপনারা অন্য কি কি টপিক নিয়ে যদি ভিডিও দেখতে চান তো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এবং সাহা টকিজ দুটো চ্যানেলকেই পাশে থাকুন। ধন্যবাদ। ভালো পডকাস্ট হলো, তোরও 8 ঘন্টা হয়ে ভালো, যাবে। দারুণ 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 পডকাস্ট। আচ্ছা, তুমি আমাকে পাঠাবে কবে, আজকে না কালকে? আমার এডিট করতে একটু টাইম লাগবে, আমি কাল পাঠিয়ে দেবো।